তাড়াতাড়ি ওকে হয়েছে ওকে আচ্ছা 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 অনাকাঙ্ক্ষিত সমস্যার জন্য আসলেই খুব দুঃখিত যে তোমরা একটু ব্যাকগ্রাউন্ড ভয়েস বেশি শুনতে পাচ্ছিলে। আমি আবার লাইভে চলে আসছি, লিওন ভাই আবার লাইভে চলে আসছে। তোমরা হচ্ছে ক্লাসের প্রাণ, তোমরা ঝটপট জয়েন করে ফেলো। তোমরা যারা ছিলা একটু এখনই জয়েন করে ফেলো। ওকে আমরা যেখানে ছিলাম সেখান থেকে শুরু করছি লাইভটা। ওকে তোমরা আসলে আবার জয়েন করো, আবার জয়েন করো। আমি দেখছি যে তোমরা আবার আসছো কিনা। ওকে একটা অনাকাঙ্ক্ষিত সমস্যা হয়েছে ভাইয়া, একটা অনাকাঙ্ক্ষিত সমস্যা হয়েছে। তোমরা একটু একটু আসলে জানাও যে ভাইয়া তোমরা আসছো কিনা। ওকে 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 ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ তোমরা আসো, তোমরা কে কে আসছো বলো তো, কে কে আসছো আবার বলো। সবাই সবাই হ্যান্ড রাইজ করো, হ্যান্ড রাইজ করে জানাই দাও আমাকে, হ্যান্ড রাইজ করে আমাকে জানাই দাও যে ভাই আসছি আমি। ওকে হ্যান্ড রাইজ করো, কে কে আসছো বলো তো, হ্যান্ড রাইজ করো, বলো হ্যান্ড রাইজ করো কে কে আসছো বলো। আমি যেখান থেকে পড়াচ্ছিলাম সেখান থেকে আমি আবার শুরু করব। ওকে হ্যাঁ এখন সব ঠিক আছে। এই তো প্রেমা, একটু প্রবলেম হয়েছিল ভাইয়া, একটু ব্যাকগ্রাউন্ড ভয়েস বেশি আসছিল, সেটার প্রবলেমটা ঠিক করে তারপরে আমি আবার লাইভে আসলাম। তো তোমরা এখনও আসলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তোমরা যে বন্ধু বান্ধবদের মেনশন দিচ্ছিলে আবার একটু দিয়ে ফেলো, সবাই একটু আসুক। অনেকে আসলে বিরক্ত হয়ে যায় লাইভ কেটে গেলে, আবার ক্লাস করতে চায় না। তো এই জন্য একটা প্রবলেম ভাইয়া, তোমরা সবাই একটু আসো। তোমরা যারা আসলে আগ্রহ নিয়ে ক্লাসে আসবা বা ক্লাসে আসছো, ইনশাল্লাহ তোমাদের ভালো হবে, আমি দোয়া করি এবং তোমরা ভালো কিছু করবা। এটা জানি যে অ্যাডমিশনে আমিও যখন পড়েছি, তো আমি হচ্ছে কখনো ক্লাসে ফাঁকি দিতাম না। হ্যাঁ তোমাদের ওই সময় মানে আমাদের সময় তো তোমাদের মতো অবস্থা ছিল, তাই তো ওই একটা পর্যায়ে কি হয়েছিল যে আমি কখনো ক্লাসে ফাঁকি দিতাম না, অনেকে হচ্ছে ফাঁকি দিত, আমি কখনো ফাঁকি দিতাম না। ক্লাসের প্রত্যেকটা কথা আমি শুনতাম, কারণ অনেক সময় ক্লাসের কথাগুলো শুনলে আমি যতটা পড়বো ক্লাসের কথা শুনলে বেশি উপকৃত বেশি হবো। ওকে তোমরা আসলে এখনো এখনো হ্যাঁ এখন সবাই আসছো। ওকে রাকিবুল অনিক এসেছো, তারপরে রহিমা আক্তার এসেছো, সবাই হ্যান্ডরাইজ করেছো। সবাই একটু কি করবা ভাই, একটু লাভ রিয়াক্ট দাও, সবাই একটু রিয়াক্ট দাও, এবং হচ্ছে তোমরা হচ্ছে কমেন্ট সেকশনে @ হাইলাইটস কথাটা লেখো, কিংবা হচ্ছে এভরিওয়ান কথাটা লেখো। তাহলে কি হবে, তোমাদের যারা বন্ধু বান্ধব আছে ফ্রেন্ড লিস্টে কিংবা জুনিয়র আছে, আমাদের রয়্যাল এডুকেশন সম্পর্কে জানতে মানে পারবে, এবং তোমাদের অ্যাডমিশন পরীক্ষার্থী যারা আছে তাদের একটা হচ্ছে কিন্তু গাইডলাইনমূলক যে ক্লাসগুলো হয় সেগুলো অন্তত তারা হচ্ছে জানতে পারবে। ওকে এবং তোমরা ক্যাপশনে হচ্ছে অবশ্যই এই বাংলা ক্লাসটা হচ্ছে লেকচার 3 দিয়ে তোমরা হচ্ছে শেয়ার করে দিবা। ওকে আমি যেখানে ছিলাম সেখান থেকে শুরু করতে যাচ্ছি। ওকে সবাই একটু করো ভাই। রুবাইয়া কুরাইসি বলছো আসছি ভাই। ওকে 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 ঠিক আছে, ওকে ঠিক আছে, তোমরা ভালোবাসা দিচ্ছ, আমিও তোমাদের ভালোবাসা দেওয়ার চেষ্টা করছি। ওকে দেখো যে 1922 সালে যে বিজলি পত্রিকায় তার প্রথম এই বিদ্রোহী কবিতাটা প্রকাশিত হয়েছিল, এবং এই বিদ্রোহী কবিতাটা প্রকাশিত হওয়ার পরে তার যে কবি খ্যাতি মানে কবি হিসাবে তার যে নাম সেটা আসলে ছড়িয়ে পড়ে চারদিকে। এখন বলা হচ্ছে যে এই তার সম্পাদিত পত্রিকাগুলো কি, তিনি 3টা পত্রিকা সম্পাদনা করেন। এই 3টা পত্রিকা তুমি আজীবনের জন্য মনে রাখো যে একটা হচ্ছে লাঙল, একটা ধূমকেতু, আর একটা হচ্ছে কি, একটা হচ্ছে নবযুগ। এই 3টা পত্রিকা ভাইয়া তুমি একদম মনে রাখবা যে নজরুল 3টা পত্রিকা সম্পাদনা করেন। একটা হচ্ছে লাঙল, একটা নবযুগ, আর একটা হচ্ছে ধূমকেতু। 3টা পত্রিকা। দেন এমসিকিউ কিন্তু প্রশ্ন আসছে এবং অনেক বিশ্ববিদ্যালয় আসছে, একটু পরে কিন্তু এমসিকিউ আমরা যাব, তখন কিন্তু দেখতে পারবা যে এই প্রশ্নগুলো আসলে কিভাবে আসছে। ওকে আচ্ছা তারপরে খেয়াল করো যে তার বিখ্যাত কাব্যগ্রন্থ আছে, যে বিখ্যাত কাব্যগ্রন্থগুলোর মধ্যে হচ্ছে অগ্নিবীণা। এই অগ্নিবীণা হচ্ছে কাজী নজরুল ইসলাম রচিত প্রথম। ওকে এটা হচ্ছে কাজী নজরুল ইসলাম রচিত প্রথম কাব্যগ্রন্থ। কি বলতো ভাইয়া, প্রথম কাব্যগ্রন্থ, যা কিনা 1922 সালে 1922 সালে প্রকাশিত হয়েছিল। বুঝতে পারছো, এটা হচ্ছে প্রথম কাব্যগ্রন্থ এই অগ্নিবীণার কাজী নজরুল ইসলামের, যা কিনা 1922 সালে প্রকাশিত হয়েছিল। এবং এই অগ্নিবীণা নিয়েই আমাদের হচ্ছে অনেক কিন্তু মানে বিদ্রোহী কবিতার যখন আমরা পড়বো তখন কিন্তু অগ্নিবীণাকে নিয়ে অনেক কথাগুলো বলবো। ওকে এই অগ্নিবীণা কি আছে কি না আছে সবগুলো আমি কবিতা যখন পড়াবো তখন তোমাদের বলবো। ওকে দেখো বিষের বাসী কাব্যগ্রন্থ, তারপরে হচ্ছে সাম্যবাদী, সর্বহারা, সিন্ধু হিন্দোল, চক্রবাক, সন্ধ্যা এবং প্রলয় শিখা, এগুলো তার কি বলতো কাব্যগ্রন্থ। আমি বলেছিলাম এর আগে ক্লাসে যে কাব্যগ্রন্থের মধ্যে আসলে কি থাকে ভাইয়া বলতো, কাব্যগ্রন্থের মধ্যে অনেকগুলো কবিতা থাকে, এবং তোমরা পড়েই আসছো মনে হয়, তোমরা অনেকেই জানো যে কবিতা হচ্ছে 2 প্রকার, একটা গীতিকাব্য আর একটা হচ্ছে মহাকাব্য। এবং মনে হচ্ছে যে মহাকাব্য, তাহলে ভাইয়া মহাকাব্য কি তাহলে কবিতা? হ্যাঁ ভাইয়া কবিতা। কেন কবিতা? দেখো মহাকাব্য মানে অনেক বড় জিনিস। এখন অনেক বড় জিনিস তোমাকে যদি আমি গল্প আকারে বলি তুমি কিন্তু পড়তে চাইবা না ভাইয়া, তুমি হচ্ছে আগ্রহ হারিয়ে ফেলবে। এখন কথা হচ্ছে তোমাকে যদি আমি ছন্দবদ্ধ ভাষায়, কবিতা কাকে বলে আমরা জানি না, যে কবিতা হচ্ছে ছন্দবদ্ধ ভাষায় যা লেখা হয় তাই হচ্ছে কবিতা। এখন বলা হচ্ছে যে এই যে যখন আমি এত বড় মহাকাব্য, এত বড় ঘটনা আমি যখন তোমাকে আসলে
ছন্দবদ্ধ ভাষায় বলবো, তুমি কিন্তু আগ্রহ নিয়ে পড়বা। তো এই জন্য আসলে কাব্য আসলে কিসে লেখা হয় বলো তো? কবিতায় লেখা হয়, যেন তুমি পড়তে পারো। একটা দুই ধরনের কাব্য হচ্ছে, দুই ধরনের, একটা হচ্ছে কি বলো তো, বা কবিতা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে গীতি আর একটা হচ্ছে কি, একটা হচ্ছে গীতি কবিতা বা গীতিকাব্য, আর একটা হচ্ছে মহাকাব্য। বুঝতে পারছো? আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পারছো। পত্রিকা মনে রাখা সহজ উপায়, নজরুলের লাঙলটি নবযুগের ধূমকেতুর মতো। হ্যাঁ, এই তো সহজ, সুজন, ব্রিলিয়ান্ট। কথা হচ্ছে তিনটা পত্রিকা, অনেকগুলো তো না, আমার এত ট্রিক্স লাগবে না। নবযুগ, লাঙল, ধূমকেতু, শেষ। নবযুগ, লাঙল, ধূমকেতু। ওকে, তুমি খুবই সুন্দর একটা কথা বলছো, ঠিক আছে। ওকে ওকে, আশা করি তোমরা সবাই আসছো। একটু ভাইয়া লাভ রিয়াক্ট দাও এবং ভিডিওটা একটু শেয়ার করে দাও টাইমলাইনে, এবং হাইলাইটস লিখে তোমরা কমেন্ট বক্সে হচ্ছে ফ্রেন্ডদের মেনশন করো। ওকে, একটু হাইলাইটস লিখো, তাহলে একটু ফ্রেন্ডরা জানতে পারবে। ওকে, আচ্ছা, খেয়াল করো যে বলা হচ্ছে নাটক। তিনি কয়েকটা নাটক লিখেছেন। এই নাটকের মধ্যে উল্লেখযোগ্য আছে যে ঝিলিমিলি, আলেয়া এবং পুতুলের বিয়ে। কি কি বলতো? ঝিলিমিলি, আলেয়া এবং পুতুলের বিয়ে হচ্ছে তার উল্লেখযোগ্য নাটক। তারপর হচ্ছে উপন্যাসের কথা বলেছে যে নজরুল রচিত উপন্যাস, কিন্তু খুব পরীক্ষায় আসে যে নিচের কোনটি নজরুলের রচিত উপন্যাস। খুব পরীক্ষায় আসে কিন্তু এই প্রশ্নটা। দেখো, বাঁধনহারা, মৃত্যু ক্ষুধা, কুহেলিকা। আমরা অনেক সময় এগুলোকে কাব্যগ্রন্থের মধ্যে ফেলে দেই, এগুলো কিন্তু কাব্যগ্রন্থ না ভাইয়া। মনে রাখো যে বাঁধনহারা, মৃত্যু ক্ষুধা, কুহেলিকা, এগুলো কি বলতো ভাইয়া? এগুলো হচ্ছে উপন্যাস, এগুলো হচ্ছে উপন্যাস, কাব্যগ্রন্থ কিন্তু না। ওকে, তারপরে গল্প দেখো, উনি বেশ কিছু গল্প লিখেছেন। ব্যথার দান, রিক্তের বেদন, শিউলি মালা, পদ্ম গোখরা, জিনের বাচ্চা, এগুলো কি বলতো? এগুলো হচ্ছে গল্প। এগুলো কি বলতো? গল্প। আমি একটু বেশি পড়াচ্ছি তোমাদের। ওকে ওকে, আমি তোমাদের একটু বেশি পড়াচ্ছি। কেন পড়াচ্ছি ভাইয়া? অনেক সময় দেখবা যে বাংলা সাহিত্য থেকে প্রশ্ন আসবে, তাহলে সাহিত্য থেকে প্রশ্ন আসলে তো এগুলো ভিতর থেকে আসবে, তাই তো? তো তখন আসলে তুমি বলবা যে আচ্ছা, এগুলো তো আমাদের বইয়ে ছিল না ভাইয়া, তাহলে আসলো কিভাবে? তো এগুলো সাহিত্য থেকে প্রশ্ন আসবে, মানে নজরুলের একদম ভিতর থেকে প্রশ্ন আসবে। এখন আসছে যে নজরুল রচিত নিচের কোনটি গল্প বা গল্পগ্রন্থ। এখন কথা হচ্ছে এখানে শিউলিমালা আছে, যে শিউলিমালা অনেকে মনে করে যে এটা হচ্ছে উপন্যাস, কিন্তু উপন্যাস না, এটা হচ্ছে গল্প। উপন্যাস হচ্ছে তিনটা, মনে রাখবা: বাঁধনহারা, মৃত্যু ক্ষুধা, কুহেলিকা। ওকে, প্রবন্ধ গ্রন্থ কোনগুলো? দেখো, যুগবাণী, দুর্দিনের যাত্রী, রাজবন্দির জবানবন্দি এবং ধূমকেতু। ধূমকেতু কিন্তু একটু আগেই পড়লাম। ধূমকেতু হচ্ছে একই সাথে তার হচ্ছে কি সম্পাদিত একটা পত্রিকা। ওকে, আমরা একটু দ্রুত যাচ্ছি। তার অনুবাদ গ্রন্থ আছে কিছু। অনুবাদ গ্রন্থের মধ্যে দেখো যে রুবাইতি হাফিজ, রুবাইতি ওমর খৈয়াম, এবং জীবনী গ্রন্থের মধ্যে কি আছে? মরু ভাস্কর, হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের জীবনী গ্রন্থ। ওকে, তিনি আসলে কি লিখেছেন? মরু ভাস্কর লিখেছেন, এবং হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের জীবনী গ্রন্থ তিনি লিখেছেন। ওকে, গানের সংকলনের কথা যদি বলি, যে বলা হচ্ছে বুলবুল এবং চোখের চাতক, চন্দ্রবিন্দু, নজরুল গীতি, সুরলিপি, গানের মালা এবং চিত্তনামা, এগুলো হচ্ছে তার এক একটা গানের সংকলন। এবং তিনি অসংখ্য গান লিখেছেন। বলা হয় যে তিনি 3000-এর বেশি গান লিখেছেন। কত বলো তো ভাইয়া? 3000-এর বেশি গান লিখেছেন। এবং এই গানের জগতে তাকে আসলে বুলবুল বলা হয়। কি বলা হয় বলো তো ভাইয়া? বুলবুল বলা হয়। এবং নজরুলের একটা উপাধি কিন্তু বুলবুল। বুঝতে পেরেছো? নজরুলের উপাধি কিন্তু একটা বুলবুল। এটা কিন্তু মনে রাখবা যে নজরুলের একটা উপাধি হচ্ছে বুলবুল, এবং গানের জগতে তিনি বুলবুল হিসাবে পরিচিত। এত অসংখ্য গান লিখেছেন, গজল লিখেছেন, এই জন্য তাকে আসলে বুলবুল বলা হচ্ছে। ওকে, গানের জগতে কিন্তু বুলবুল। ওকে, এখন তার উপাধিও হচ্ছে বুলবুল, এভাবে বলা হয়। ওকে, এখন কথা হচ্ছে যে এই গানের কথার যদি বলি, তাহলে তার একটা ব্যতিক্রমী কথা আছে। সেটা হচ্ছে নজরুল অনেক বেশি শ্যামা সঙ্গীত রচনা করেছেন। বলো তো শ্যামা কি? যারা তোমরা সনাতন ধর্মের আছো, ক্লাসে আমি জানি অনেকে মনে হয় আছো। তো শ্যামা মানে কি বলো তো? শ্যামা মানে হচ্ছে দেবী কালী। মানে তোমরা যারা সনাতনের আছো তারা কিন্তু জানো। এই কিছুদিন আগে কিন্তু গত বৃহস্পতিবার মনে হয় কি ছিল, শ্যামা পূজার একটা বন্ধ ছিল না? যে শ্যামা পূজার বন্ধ ছিল। শ্যামা পূজা মানে হচ্ছে কি পূজা? কালী পূজা। কালীর আরেকটা নাম হচ্ছে শ্যামা। তো শ্যামাকে উদ্দেশ্য করে, এবং শ্যামার আরেকটা অবয়ব আছে। আমি তোমাদের বলি, একটু বলছি, যেহেতু শ্যামার আরেকটা অবয়ব আছে, সেটার নাম হচ্ছে দেবী দুর্গা। ওকে, মানে তারা এক একটা অবতার হচ্ছে, এক একটা হচ্ছে কি বলতো? অবয়ব। মানে ওই দেবী কালীর আরেকটা অবতারই হচ্ছে কি, বা আরেকটা অবয়বই হচ্ছে দেবী দুর্গা। ও এখন বলা হচ্ছে এই শ্যামাকে উদ্দেশ্য করে যে গানগুলো, যে ভক্তিমূলক গানগুলো লেখা হয়েছিল, সেগুলোকে বলা হচ্ছে শ্যামা সঙ্গীত। এই শ্যামা সঙ্গীত, নজরুল অসংখ্য শ্যামা সঙ্গীত লিখেছেন। তো বলা হচ্ছে যে 247টার মতো তিনি আসলে শ্যামা সঙ্গীত লিখেছেন। কয়টা বলো তো? 247টার মতো তিনি শ্যামা সঙ্গীত রচনা করেছেন। এবং এটা খুবই আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে যে এটা হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ। রামপ্রসাদ সেন নামে একজন চট্টগ্রামের একজন
ছোটোখাটো লেখক বলতে পারি। তো রামপ্রসাদ সেন, যিনি কিনা হিন্দুদের মধ্যে সবচেয়ে বেশি শ্যামা সঙ্গীত রচনা করেছেন, তো তারপরে পরে যার নাম পাওয়া যায় সেটা হচ্ছে কাজী নজরুল ইসলাম, যে কিনা একজন মুসলিম, কিন্তু তারপরেও তিনি 247টার মতো কি করেছেন বলতো, শ্যামা সঙ্গীত রচনা করেছেন। বুঝতে পেরেছো? তিনি 247টার মতো শ্যামা সঙ্গীত রচনা করেছেন। ওকে, খেয়াল করো। তারপরে এখন তার যে সম্মাননা এবং পুরস্কার সেগুলো আমরা একটু জেনে নেই। আমি এখানে একটু মিশাই দিচ্ছি, দেখতেই পাচ্ছ। ওকে, খেয়াল করো। ওকে, খেয়াল করো যে কি দেখো, সম্মাননা এবং পুরস্কারের মধ্যে ভারত সরকার তাকে আসলে পদ্মভূষণ পুরস্কার দেয়। এটা হচ্ছে কত, এই 1960 সালটা খুবই মনে রাখো ভাইয়া, যে পদ্মভূষণ উপাধি তাকে কত সালে দেওয়া হয়। এটা কিন্তু অনেকবার প্রশ্ন আসছে, একটু পরে আমি তোমাদের দেখাবো যে কোন কোন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসছে, একদম প্রমাণ সহ দেখতে পারবা যে কোন কোন ভার্সিটি পরীক্ষায় এই প্রশ্নটা আসছে। আমি তোমাদের যে তথ্যগুলো লাগবে সেগুলো কিন্তু আমি হাইলাইট করে দিচ্ছি। ওকে, আচ্ছা। ওকে, প্রেমা বলেইছো। ওকে, খেয়াল করো যে উপাধিতে ভূষিত করে জগত্তরণী স্বর্ণপদক তিনি পেয়েছিলেন, 21শে পদক তিনি আসলে পান, এবং বলা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক তাকে ডিলিট ডিগ্রি দেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডিলিট ডিগ্রি দেয়, তো এই ডিলিট ডিগ্রি আসলে তিনি পান। ওকে, তার মৃত্যু হচ্ছে কি 1976 সালের 29শে আগস্ট, এবং আমরা যদি বাংলাটা বলি 1383 সনের 12ই ভাদ্র। ওকে ওকে, এটা কি বলতো, 1383 সন। ওকে, 1383 সনের তার হচ্ছে বাংলা বঙ্গাব্দে মৃত্যু, আর যদি আমরা ইংরেজি সাল বলি সেটা হচ্ছে 1976 সালের 29শে আগস্ট। ওকে, আচ্ছা, ঠিক আছে। তোমরা এই পর্যন্ত আশা করি তোমরা বুঝতেছো, কোনো প্রবলেম নাই। এখন আমি একটু সামনের স্লাইডে যাচ্ছি। এখন আমরা বলতেছি যে পাঠ পরিস্থিতি বলছি। পাঠ পরিস্থিতি আমি তোমাদের জন্য একটু এক্সেপশনাল ওয়েতে, একটু অন্যভাবে তোমাদের জন্য সাজিয়েছি, যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। আমরা যেহেতু আমার পথ প্রবন্ধ পড়ছি, আমরা এতক্ষণ নজরুল সম্পর্কে জানলাম, এখন আমরা পাঠ পরিস্থিতি সম্পর্কে জানবো যে আসলে পাঠ পরিস্থিতিতে কি বলা হচ্ছে, কোন তথ্যগুলো আমার জন্য গুরুত্বপূর্ণ, যেগুলো কিনা বিভিন্ন পরীক্ষায় আসলে কি আকারে আসছে বলো তো, বিভিন্ন পরীক্ষায় আসলে এমসিকিউ আকারে আসছে। ওকে, আচ্ছা। ওকে, আচ্ছা, কে কে বলো, কে কে ক্লাসে আছো? সবাই একটু হ্যান্ড রাইজ করো তো, সবাই একটু হ্যান্ড রাইজ করো, সবাই হ্যান্ড রাইজ করো। এবং একটু বন্ধুদের মেনশন করতেছো না কেন তোমরা, বলো তো? সবাই একটু বন্ধুদের মেনশন করো, সবাই একটু হাইলাইটস লিখে দাও না কেন? সবার হ্যান্ড রাইজ দেখতে চাই আমি, এবং কে কে ক্লাসে আছো সেটাও কিন্তু জানাই দিব। ওকে, তোমরা ধাপ করে কমে যাও কেন? ওকে ওকে ওকে, সবাই ওকে আছি। ওকে ভাইয়া আমি আছি। ওকে, এমএসটি ফাহিমা তাসনিম। ওকে ওকে, সবাই, বৈশাখী ঘোষ বিপাশা, আমি আছি স্যার। ওকে, আসি ভাই। হ্যাঁ, সবাই একটু, এবং সবাই একটু হাইলাইটস লেখাটা দাও, সবাই একটু হাইলাইটস লিখে দাও, সবাই একটু হাইলাইটস লিখে দাও। সবাই, এই তো বেড়ে যাবে। ওকে, বেড়ে যাবে। তোমরা একটু হাইলাইটস লিখে দাও, ঠিক আছে? একটু হাইলাইটস লিখে দাও। সবাই মেনশন করো, একটু হাইলাইটস লিখে দাও। সবাই এই কাজটা করো। ভাইয়া একটু বলছে, সবাই একটু বন্ধু বান্ধবদের নিয়ে আসবা। ওকে ওকে, সবাই হাইলাইটস লিখে দাও, একটা @ দাও, দিয়ে হাইলাইটস কথাটা লিখে ফেলো। সবার দেখতে যাচ্ছি ভাইয়া, সবার এই লেখাটা দেখতে চাচ্ছে। আমরা কিন্তু ভাই একটু টেকনিক দিয়ে করান প্লিজ। হ্যাঁ, মোহাম্মদ আশিক, হ্যাঁ, আমি তো যেগুলো টেকনিক বলা মানে বলতে চাচ্ছি সেগুলো তো টেকনিক বলছি। ওকে, হাইলাইটস অবশ্যই কি দিয়ে, আচ্ছা, হাইলাইটস অবশ্যই তোমরা কি দিয়ে দিবা বলো তো? হাইলাইটস অবশ্যই হচ্ছে একটা @ দিয়ে দিবা। ওকে, ঠিক আছে। সবাই একটু দেখতে চাচ্ছে। ওকে, ঠিক আছে। ওকে, খেয়াল করো যে পাঠ পরিচিতি আমি তোমাদের জন্য কিছু তথ্য আকারে এগুলোকে সাজিয়েছি, যেগুলো তোমাদের পরীক্ষায় বারবার আসছে। ওকে, একটু পরে যখন আমি এমসিকিউ সলভ করবো তখন কিন্তু তুমি ইজিলি পারবা। ওকে, দেখো যে প্রবন্ধটি কাজী নজরুল ইসলামের সুবিখ্যাত প্রবন্ধ গ্রন্থ রুদ্রমঙ্গল থেকে সংকলিত হয়েছে। এই যে আমার পথ প্রবন্ধ, সেটা কোথা থেকে নেওয়া হয়েছে বলতো? রুদ্রমঙ্গল প্রবন্ধ মানে প্রবন্ধ গ্রন্থ থেকে আসলে এটা নেওয়া হয়েছে। ওকে, একটা তথ্য তোমরা জানলা। এরপরে দেখো যে আমার পথ প্রবন্ধে নজরুল এমন এক আমির আহ্বান প্রত্যাশা করেছেন, যার পথ সত্যের পথ, যার সত্য প্রকাশের যিনি আসলে নির্ভীক এবং অসংকোচ। বলা হচ্ছে যে এখানে মূলত নজরুল এমন মানুষের প্রত্যাশা করেছেন যে কিনা কি বলতো, নিজের ব্যক্তিত্বে বিশ্বাসী, যে কিনা নিজের সত্তায় বিশ্বাসী, যে কিনা নিজের সত্য প্রকাশে বা নিজের সত্যে প্রকাশে, এক কথায় আত্মনির্ভরশীল হওয়ার কথা তিনি এই আমার পথ
প্রবন্ধে কিন্তু বারবার বলছেন। ওকে, তার এই আমি ভাবনা বিন্দুতে সিন্ধুর উচ্ছ্বাস জাগায়। এখন এটা মূল কথা না, বলা হচ্ছে নজরুল প্রতিটি মানুষকে পূর্ণ এক আমির সীমায় ব্যক্ত করতে চেয়েছেন, এটা হচ্ছে মূল কথা। বলা হচ্ছে নজরুল কি করতে চেয়েছেন বলতো, এই যে মানুষকে আমির সীমায় ব্যক্ত করতে চেয়েছেন। আমরা অনেক সময় পরনির্ভরশীল হয়ে পড়ি, উনি আসলে এই আমার পথ প্রবন্ধের মাধ্যমে নজরুল আসলে বোঝাতে যাচ্ছেন যে আমি হচ্ছে আমার সত্তা, যে আমি আমাকে নির্মাণ করব, এটার কথা উনি বলতেছেন। এই জন্য উনি বলছেন যে আমি আমার সীমায় ব্যক্ত করতে আসলে চেয়েছেন, মানে একজন মানুষকে যেন তিনি তার প্রতি বিশ্বাসী হন, সেই কথাটা কিন্তু তিনি বলছেন। ওকে, খেয়াল করো যে এক মানুষকে আরেক মানুষের সঙ্গে মিলিয়ে আমরা হয়ে উঠতে চেয়েছেন, এবং এর মাধ্যমে তিনি আসলে এই আমার পথ প্রবন্ধে অসাম্প্রদায়িকের কথা বলছেন বা অসাম্প্রদায়িকতার কথা কিন্তু তিনি বলছেন। ওকে, দেখো যে স্বনির্ধারিত এই জীবন সংকল্পকে তিনি তার মতো আরো যারা সত্যপথের প্রতীক হতে আগ্রহী তাদের উদ্দেশ্যে ছড়িয়ে দিতে চান। তিনি বলতেছেন কি, যে আসলে যারা আসলে এই নিজের জীবন সংকল্পে বিশ্বাসী, তো তাদের মতো যারা আছে তারা একসাথে হয়ে আসলে কি করতে চান, যে যারা আগ্রহী সত্যের পথে বা নিজের সত্যের বিশ্বাসী বা নিজের পথে তারা চলতে চায়, তো তাদেরকে তিনি আসলে তাদের উদ্দেশ্যে তিনি এই যে বাণীটা সেটা ছড়িয়ে দিতে যাচ্ছেন। ওকে, খেয়াল করো, এগুলো আমরা একটু পরে আসলে বুঝবো। কি এই সত্যের উপলব্ধি কবির প্রাণ প্রাচুর্যের উৎসবিন্দু কোনটা বলতো, প্রাণ প্রাচুর্যের উৎসবিন্দু কোনটা, এই যে নিজের সত্তায় বিশ্বাস, এইটা। ওকে, রুদ্রতে যে মিথ্যার ভয়কে জয় করে সত্যের আলোয় নিজেকে চিনে নিতে সাহায্য করে নজরুলের এই আমি সত্তা। একটু আগে বললাম না যে মূল কথাটা হচ্ছে আমি সত্তা, মানে হচ্ছে নিজের প্রতি বিশ্বাস, নিজের সত্তার প্রতি হচ্ছে আত্মবিশ্বাসটা আসে। ওকে, সমাজ ও সমকাল পর্যবেক্ষণের মধ্য দিয়ে প্রাবন্ধিক দেখেছেন বা নজরুল দেখেছেন, কি দেখেছেন বলতো, সুস্পষ্টভাবে নিজের বিশ্বাস আর সত্যকে প্রকাশ করতে না জানলে তৈরি হয় পরনির্ভরশীলতা। বলতেছে তুমি যখন তোমার নিজের প্রতি বিশ্বাসটা প্রকাশ করতে পারবা না, কিংবা তুমি সত্যকে প্রকাশ করতে পারবা না, তখন আসলে তুমি কি হয়ে যাবা, অন্যের প্রতি নির্ভরশীল হয়ে যাবা। এবং আমাদের হচ্ছে সেটা আসলে আঘাত আনবে কোথায়, আমাদের যে ব্যক্তিত্ব আছে, আমাদের যে সত্তা আছে, সেখানে মূলত কি হয়, আমাদের এই আঘাতপ্রাপ্ত হবে। ওকে, খেয়াল করো যে নজরুলের কাছে এই ভগ্ন আত্মবিশ্বাস গ্লানি গ্রহণযোগ্য নয়। তিনি আসলে এই যে ভগ্ন আত্মবিশ্বাস, যেটা তোমার আত্মবিশ্বাস ভেঙে গেছে, তার মানে তুমি অন্যের উপরে নির্ভরশীল যে কোনো কিছুতে। এখানে তিনি বিখ্যাত একটা কথা বলেছেন, সেটা হচ্ছে এই যে অসহযোগ আন্দোলন যখন হয়, তখন আসলে আমরা কি করে, ভারতবর্ষের মানুষ আসলে কি করেছিল, যে যখন মহাত্মা গান্ধী বলল যে আসলে আমি আছি, তখন আমরা আসলে বুঝলাম যে ভারতবর্ষের মানুষ বুঝলো যে মহাত্মা গান্ধী আছে। আদতে কি বলতো, তিনি বোঝাতে চেয়েছেন আমরা সবাই আছি, কিন্তু সবাই আসলে কি মহাত্মা গান্ধীর প্রতি নির্ভরশীল হয়ে পড়লো। তো মহাত্মা গান্ধীর এখানে বলা হচ্ছে, ওকে, মহাত্মা গান্ধীর কথা বলা হচ্ছে। ওকে, এর পরিবর্তে তিনি প্রয়োজনে দাম্ভিক হতে চান। যে অনেকে মনে করে যে নিজের সত্তায় বিশ্বাস করলে, অনেকে মনে করে কি, যে তোমার তো অহংকার, তুমি তো অহংকারী। তো বলতেছে যে কেন, তিনি বলতেছে কেউ যদি ভাবে কথা তো ভাবুক, কোনো সমস্যা নেই। বলতেছে কেননা তার বিশ্বাস সত্যের দম্ভ যাদের মধ্যে আছে তাদের পক্ষে কেবল অসাধ্য সাধন করা সম্ভব। বলা হচ্ছে যার মধ্যে সত্য আছে বা সত্যের অহংকার আছে, সেই কেবল যে কোনো অসাধ্যকে, যে কোনো কঠিন কাজকে কি করতে পারবে বলতো, সাধন করতে পারবে। ওকে, আচ্ছা, সামিয়া বৃষ্টি বলেছো আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম সামিয়া বৃষ্টি। একটু ফ্রেন্ডদের মেনশন করবো ইনশাআল্লাহ, ক্লাসে আমরা অনেক কিছু শিখবো আজকে। ওকে, একটু পরে দেখতে পাচ্ছি যে আরো কিছু এখানে তোমাদের জন্য তথ্য আমি অ্যাড করেছি, দিয়ে খেয়াল করো যে নজরুল এই প্রবন্ধে দেখিয়েছেন, তিনি কি দেখাচ্ছেন, তিনি ভুল করতে রাজি আছেন কিন্তু ভণ্ডামি করতে প্রস্তুত নন। মানে কি, যে তিনি ভুল করে স্বীকার করবেন, তিনি কেন আসলে বলবেন যে এটা আসলে আমারটা ঠিক, এটা বলতে চাচ্ছেন। তারপর বলা হচ্ছে যে ভুল জেনেও তাকে ঠিক বলে চালিয়ে দেওয়ার কপটতা কিংবা যে তার দৃষ্টিতে ভণ্ডামি। মানে যেটা ভুল সেটা তো ভুল, তো সেটাকে আমি কেন আসলে কি করব বলতো, সঠিক বলবো। তিনি জানেন এই বেরিয়ে আসা সম্ভব হলে মানুষের সঙ্গে মানুষের প্রাণের সম্মিলন ঘটবে। মানে এই ব্যাপারটা থেকে, এই যে মানুষের প্রতি নির্ভরশীলতা, এই ব্যাপার থেকে যদি বেরিয়ে আসা যায়, তাহলে কি হবে, মানুষের সঙ্গে মানুষের প্রাণের সম্মিলন ঘটবে। এবং এটা যদি সম্ভব হয়, তাহলে মানুষের মনুষ্যত্ববোধটা জাগ্রত হবে। এবং এটা জাগ্রত হলেই মানুষের যে পরম বা সত্য বা ধর্মের যে সত্য, সেটাও উন্মোচিত হবে। এবং এক ধর্মের মানুষের সাথে আরেক ধর্মের মানুষের যে বিরোধ আছে, সেটা মিটে যাবে। মানে যেটাকে বলা হচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গা, মানে ধর্মের এবং ধর্মের সাথে যে ক্লাসটা হয়, যে বিভেদটা হয় বা বিরোধটা হয়, বিদ্রোহটা হয়, সেটাকে আমরা বলি হচ্ছে সাম্প্রদায়িক। মানে সাম্প্রদায়িকতা মানে কি, যখনই সাম্প্রদায়িক শব্দটা আসবে তখন বুঝবো যে এখানে ধর্মকে টানা হচ্ছে। বুঝতে পারছো? আজকে শিখে নাও সাম্প্রদায়িক শব্দটা কোন ক্ষেত্রে ব্যবহার হয়, যখন ধরো মুসলিমদের সাথে হিন্দুদের একটা ক্লাশ কিছুদিন আগে, তার মানে এটাকে সাম্প্রদায়িক দাঙ্গা বলে, সাম্প্রদায়িক ইস্যুস বলে। বুঝতে পারছো? তো এই বলা হচ্ছে, তিনি কিন্তু তার লেখা
প্রতিটা লেখায় তিনি আসলে মানে সাম্প্রদায়িকের কথা, মানে অসাম্প্রদায়িকের কথা বলছেন, মানে তিনি জাতি ধর্ম এগুলো নির্বিশেষে সবগুলোকে তিনি আসলে উপরে ফেলে তিনি আসলে কি বলতেছেন, মানে সমতার কথা কিন্তু তিনি বলছেন। এটা কিন্তু তোমরা অনেক লেখায় নজরুলের পাইছো। ওকে, দেখো যে সম্ভব হলে গোটা মানব সমাজকে ঐক্যবদ্ধ করা, তিনি এটা কথা বলছেন। এবং আর এই ঐক্যের মূল শক্তি হলো সম্প্রীতি। মানে এই সম্প্রীতি কোথায় হবে বলতো, এই সবাই যখন এক হবে তখনই কিন্তু মানুষের মধ্যে সম্প্রীতি গড়ে উঠবে। বলছে এই সম্প্রীতির মধ্য দিয়ে উৎকৃষ্ট মানব সমাজ গড়ে তোলা সম্ভব। তিনি আসলে এই যে ব্যক্তিত্ববোধের কথা বলছেন, নিজের সত্য বা নিজের সত্তায় বিশ্বাসী হতে বলছেন, এর ফলে কি হবে, মানুষের প্রাণের সাথে আরেকটা মানুষের প্রাণের সম্মিলন ঘটবে। এবং এটা যদি সম্ভব হয় তাহলে যে কোনো অসাধ্য কে সাধন করা মানুষ আসলে মানুষের জন্য খুবই ইজি হবে, সেটা বলা হচ্ছে। ওকে, আচ্ছা, আমরা মূলত পাঠ পরিস্থিতিটা একটু দেখে নিলাম। দেখো যে আমার পথ প্রবন্ধে কাজী নজরুল ইসলাম ব্যক্তিত্ববোধে উজ্জীবিত ভারতবাসী চেয়েছেন। মানে তার এই কথার মধ্যে বলা হচ্ছে যে তখন তো ভারতবর্ষ চলতেছিল, তিনি বলতেছে যারা ব্যক্তিত্ববোধে উজ্জীবিত, তো তার সেই ভারতবাসীদের তিনি আসলে চেয়েছেন যাদের কিনা আলাদা ব্যক্তিত্ববোধ আছে, যারা স্বনির্ভর, আত্মমর্যাদাবাদী, আত্মনির্ভরশীল এবং অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। একটু আগেই বললাম অসাম্প্রদায়িক চেতনা মানে ধর্মর যে কথাটা বলা হচ্ছে যে তারা আসলে কি ধর্মর বর্ণ, এক কথায় ধর্মকে তারা বিশ্বাস না করে, বা ধর্মের যে ক্লাসটা আছে, ধর্মের যে ব্যাপারটা আছে সেখানে তারা বলছে যে সবাই সমান। ওকে, তো এই কথাটা বলা হচ্ছে যে যারা স্বনির্ভর, আত্মমর্যাদাবাদী কিংবা আত্মনির্ভরশীল বা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী, তাদের কথা তিনি বলছেন। এই প্রবন্ধে প্রাবন্ধিক প্রথমত ব্যক্তিত্ব সম্পন্ন মানুষের জাগরণ প্রত্যাশা করেছেন। কি বলেছেন বলতো, ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ মানে যারা নিঃসত্তায় বিশ্বাসী, নিজের সত্যকে কি করে ধারণ করে, তিনি তাদের কথা বলেছেন। এক কথা তিনি ব্যক্তিত্ব সম্পন্ন মানুষের জাগরণ প্রত্যাশা করেছেন, যে যেন ভারতবর্ষে বা পৃথিবীতে যেন এই ব্যক্তিত্ব সম্পন্ন মানুষের কি নেমে আসে বলতো, তাদের যেন জাগরণ হয়। তো তিনি এই প্রত্যাশাটা আসলে করেছেন। ওকে, আচ্ছা, আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। দেখো যে আমরা মোটামুটি আমার পথ প্রবন্ধের মূল ভাবটাও জেনে নিলাম যে আসলে তিনি আসলে এই আমার পথ প্রবন্ধে তিনি আসলে কি বলার চেষ্টা করছেন, তা আমরা কিন্তু মোটামুটি জেনে নিয়েছি। এখন কথা হচ্ছে আমার পথ যেহেতু আমরা পড়লাম, আমরা আমরা হচ্ছে লেখক পরিচিতি পড়লাম, আমরা হচ্ছে পাঠ পরিচিতি পড়লাম, এবং এই গল্পের আমার পথ প্রবন্ধের আমরা কিন্তু হচ্ছে যে মূল কথাটা সেটাও কিন্তু আমরা হচ্ছে এখান থেকে জেনে নিলাম। এখন কথা হচ্ছে লাইন বাই লাইন তোমাদের পড়াই আছে। এখন আমরা বিগত বিভিন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্নগুলো আসছে সেগুলো আসলে সলভ করে ফেলবো। ওকে, আচ্ছা, ওকে, আত্মকেন্দ্রিক মানুষ, এই তো খুবই সুন্দর। হ্যাঁ, আত্মকেন্দ্রিক মানুষ। ওকে, এখন দেখো এখন আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রথমে আমরা সলভ করবো হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। ওকে, খেয়াল করো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্নগুলো আসছে সেগুলো কিন্তু আমরা সলভ করে ফেলবো। এখন যে প্রশ্নগুলো আসবে সব ঢাকা বিশ্ববিদ্যালয়, এরপরে আমরা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যাব। দেখো এটা হচ্ছে গ ইউনিট আসছিল 21-22 আসছিল। ওকে, খেয়াল করো যে কোনটি কাজী নজরুল ইসলামের রচিত উপন্যাস, অগ্নিবীণা, শিউলিমালা, যুগবাণী, মৃত্যু ক্ষুধা। একটু আগে আমি 3টা উপন্যাসের কথা তোমাদের বলেছিলাম। কে কে পারবা বলো তো? তোমরা সবাই কি রেডি আছো বলো তো? সবাই কি রেডি আছো? সবাই কি রেডি? ওকে, সবাই কি রেডি? ওকে, অ্যান্সার করা শুরু করো। তোমরা যদি সবাই রেডি থাকো, সবাই অ্যান্সার করা শুরু করো। ওকে, আচ্ছা, তোমরা যদি সবাই রেডি থাকো, সবাই অ্যান্সার করা শুরু করো। ওকে, কি হবে বলো তো? আমি একটু আগে বলছিলাম 3টে উপন্যাসের কথা বলছিলাম, বলো তো কি? আমি বাকি 2টার কথা বলি। একটা বলছিলাম কুহেলিকা, ওকে, একটা বলছিলাম কুহেলিকা, ওকে, একটা বলছিলাম কুহেলিকা, একটা কথা বললাম। ওকে, বলো তো কি কি হবে? হ্যাঁ, এই তো খুবই সুন্দর। ওকে, ডি হবে। হ্যাঁ, সামিয়া বৃষ্টি বলেছো, সবাই বলেছো। ওকে, কি হবে বলো তো? সবাই অ্যান্সার করবা। এটা হবে হচ্ছে মৃত্যু ক্ষুধা। ওকে, কি হবে বলো তো? মৃত্যু ক্ষুধা। কাজী নজরুল ইসলামের রচিত উপন্যাস হচ্ছে মৃত্যু ক্ষুধা। এখানে কি বলো তো? শিউলিমালা হচ্ছে কি? শিউলিমালা হচ্ছে গল্প গ্রন্থ, ওনার কি বলতো গল্প। আর বলতে পারে কি যুগবাণী এবং হচ্ছে অগ্নিবীণা হচ্ছে কি বলতো ওনার হচ্ছে কাব্যগ্রন্থ। কি বলতো? কাব্যগ্রন্থ। ওকে, ওকে, একটু খেয়াল করো। ওকে, খেয়াল করো, আমার পথ প্রবন্ধে পথ প্রদর্শক কে বলতো? এটা হচ্ছে ক ইউনিটে আসছিল 19-20 শিক্ষাবর্ষে, এবং খ ইউনিটে আসছিল আবার 16-17 শিক্ষাবর্ষে। তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ আমার পথ প্রবন্ধে পথ প্রদর্শক কে বলতো? ধর্ম, সত্য, দেশ নাকি নেতা? কি হবে? ধর্ম, সত্য, দেশ নাকি নেতা? একটু আগে বললাম না পথ প্রদর্শক কে বলতো? আচ্ছা, ওকে, ওকে, সবাই
ওকে সবাই 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 অ্যান্সার করো, দুইয়ের কি হবে? সত্য। এই তো সবাই পাচ্ছ, সবাই পারছো। এটা কি হবে বলো তো? সত্য। মানে কেউ যদি সত্যকে বিশ্বাস করে বা নিজ সত্তাকে বিশ্বাস করে, নিজ সত্যের উপরে বিশ্বাসী হয়, তাহলে কি করতে পারবে বলতো? আমার পথ প্রবন্ধে বলা হচ্ছে সেই মূলত পথ প্রদর্শক। মানে আমার পথ প্রবন্ধে পথ প্রদর্শক মূলত হচ্ছে যে আমি সত্তা বা আমার সত্য। বুঝতে পারছো? ওকে আচ্ছা, তোমরা সবাই অ্যান্সার করেছো। ওকে সবাই অ্যান্সার করেছো। তারপরে খেয়াল করো তো কি হবে, যে কাজী নজরুল ইসলামের মতে দেশের শত্রু হলো, দেশের শত্রু কারা? যাদের মধ্যে মিথ্যার বেশাতি, যাদের মধ্যে আমিত্ব নেই, যারা প্রতারণা করে, যারা অন্যকে গুরু বলে মানে। কি হবে বলতো? এটা খ ইউনিট 18 এবং 19 শিক্ষাবর্ষে আসছিল। ওকে খেয়াল করো সবাই, কি হবে? 3 নম্বর প্রশ্নটার উত্তর করে ফেলো, 3 নম্বর প্রশ্নটার উত্তর করে ফেলো। বৈশাখী ঘোষ বিপাশা বলেছো। আচ্ছা সবাই একটু বলো, এবং সবার কাছে একটু মেনশন আশা করছি, বন্ধুদের একটু মেনশন করে ফেলো। ওকে আচ্ছা খেয়াল করো যে কাজী নজরুল ইসলামের মতে দেশের শত্রু হলো, কি হবে বলো তো? এটা হচ্ছে খ ইউনিট 18-19 শিক্ষাবর্ষে আসছিল। যাদের মধ্যে মিথ্যার বেশাতি, যাদের মধ্যে আমিত্ব নেই, যারা প্রতারণা করে, যারা অন্যকে গুরু মনে করে। ওকে খেয়াল করো সবাই, সবাই উত্তর করো। ওকে ওকে সবাই উত্তর করো, কি হবে বলো তো? কি হবে? সবাই উত্তর করো, সবাই উত্তর করো। এবং তোমাদের তোমাদের একটু চাইতেছি আমি, তোমাদের একটু মেনশন, তোমাদের একটু হাইলাইটস দিয়ে, তোমাদের একটু হাইলাইটস দিয়ে হচ্ছে বন্ধুদের একটু একটু জানানো, এগুলো একটু চাইতেছি, একটু চাইতেছি। তোমরা এগুলো যদি না করো তাহলে কেমনে কি হবে ভাইয়া বলো? কেমনে কি হবে? আমি তোমাদের কাছ থেকে ইন্সপিরেশন যদি না পাই, তোমাদের কাছ থেকে উৎসাহও তো আমার পাইতে হবে। ঠিক আছে, আমি তোমাদের কাছ থেকে ক্লাস মানে তোমাদের ক্লাস নিচ্ছি, আমি অসুস্থ অবস্থায় আছি, তো তোমরা একটু ভালোবাসা দাও, তাহলেই মনে হয় যে গিভ অ্যান্ড টেক। বুঝতো? ও তোমরা অনেকেই আসলে কিসে আছো? পেইড ব্যাচে আসো, তোমরা অনেকেই পেইড ব্যাচে আছো কিন্তু। ওকে তোমরা অনেকেই পেইড ব্যাচে আছো। তো এই ক্লাসগুলো হচ্ছে ফ্রিতে যাচ্ছে, এই কয়েকটা ক্লাস আর কি, এই সপ্তাহটা আমরা ফ্রিতে যাচ্ছি, এরপরে আমরা আর ফ্রিতে যাব না। তো তোমরা এখনও যারা আসলে আমাদের কোর্সে এনরোল করো নাই, আমরা কিন্তু পরের ক্লাসটাই রিটেন ক্লাস নিব, এবং এই সপ্তাহে আমি আর কোনো ক্লাস নিব না, কিন্তু পরের ক্লাসটা কি হবে বলো তো? রিটেন ক্লাস হবে, এবং বাংলার ধামাকে একটা রিটেন ক্লাস হবে। তো তোমরা আসলে আগামী বুধবার ঠিক রাত 10টায় তোমরা বাংলার প্রথম রিটেন ক্লাসটা পাবা। এরপরে গিয়ে আমাদের আগামী সপ্তাহ থেকে আর তোমরা ফ্রিতে কোনো ক্লাস দেখতে পারবা না। তো তোমরা এখনও যারা এনরোল করো নাই কোর্সে, এখন 50% ডিসকাউন্টে তোমরা 1490 টাকা এনরোল করতে পারবা। তো এর মধ্যেও যদি কারো কোনো প্রবলেম থাকে, ভাইয়ার নামটা একটু বলবা। তোমরা হচ্ছে আমাদের যে যারা হচ্ছে এখানে মডারেটর আছে, সেখানে এসএমএস করে তোমরা একটা মেসেজ করে তোমরা জানিয়ে দিবা। ওকে ঠিক আছে, তোমরা এখনও যারা আসলে বিভিন্ন প্রবলেমের জন্য বা বিভিন্ন কারণে আসলে ভর্তি হতে পারো নাই বা কোর্সে এনরোল করতে পারো নাই, ঝটপট করে ফেলো, এখানে কিন্তু তুমি রিটেনেরও অনেকগুলো ক্লাস পাচ্ছ। ওকে ঠিক আছে, তোমরা তো অনেকেই তোমরা অনেকেই আসলে লাভ রিয়েক্ট দিচ্ছ, অনেকেই হচ্ছে করছো। ওকে আচ্ছা একটু খেয়াল করো, কি হবে বলো তো? এটা যে কাজী নজরুল ইসলামের মতে দেশের শত্রু হলো কারা? দেশের শত্রু বলো তো কারা? যাদের মধ্যে মিথ্যার বেশাতি, যাদের মধ্যে আমিত্ব নেই, যারা প্রতারণা করে, যারা অন্যকে গুরু বলে মানে। এটা দেখো, এটা হবে হচ্ছে অ্যান্সার। এটা কিন্তু একদম বোর্ড বইয়ের মধ্যেই আছে। যারা অন্যকে গুরু বলে মানে, তারাই হচ্ছে কি বলতো? তারাই হচ্ছে দেশের শত্রু। দেশের শত্রু কারা? যারা অন্যকে গুরু বলে মানে। তো অনেকেই আসলে ক নাম্বার অ্যান্সার দিয়েছো, অনেকে খ নাম্বার অ্যান্সার দিয়েছো, কিন্তু হয়নি। অ্যান্সারটা হবে কি বলতো? যারা অন্যকে গুরু বলে মানে। কোনো সমস্যা নেই, আমরা আসলে করবো। কি কবি কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকার নাম কি? এটা দেখো ক ইউনিটে আসছিল, এটা হচ্ছে 17-18 শিক্ষাবর্ষে আসছিল প্রশ্নটা, যে প্রগতি কবিতা। এটা হচ্ছে নকণ্ঠ শিখা, নবযুগ ধূমকেতু, সওগাত আর হচ্ছে সমকাল। কি হবে বলো তো? তোমরা কিন্তু আশা করি পাবা, তোমরা কিন্তু আশা করি পেয়ে যাবা। ওকে তোমরা কিন্তু আশা করি এটা পেয়ে যাবে। এটা আসলে না পারার কিছু নাই, এটা আসলে না পারার কিছুই নাই, এটা না পারার কিছু নেই। একটু আগে আমি বলছিলাম না, আমি বলছিলাম যে তিনটা কাজী নজরুল ইসলামের তিনটা আসলে কিসের কথা বলছিলাম বলো তো? তিনটা হচ্ছে আমি হ্যাঁ সবাই, তিনটা হচ্ছে পত্রিকার কথা বলছিলাম, তিনটা পত্রিকার কথা বলছিলাম। ওকে কি হবে বলো তো? ওয়াজ করে অ্যান্সার করছে, এটা হচ্ছে গ। কবি কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকার নাম হচ্ছে নবযুগ এবং ধূমকেতু। নবযুগ এবং ধূমকেতু। আরেকটা কি আছে বলো তো? নবযুগ ধূমকেতুর বাইরে কি আছে বলো তো? লাঙল আছে। কি আছে বলো তো? লাঙল আছে। এই হচ্ছে তিনটা তার সম্পাদিত পত্রিকা। ওকে আমরা সামনের দিকে যাই, যে আগুনের সম্মার্জনা বলতে কাজী নজরুল ইসলাম কি বুঝিয়েছেন? এটাও ক ইউনিটের 17-18 শিক্ষাবর্ষে আসছে, যে আগুনের সম্মার্জনা। এটা হচ্ছে আমরা কোথায়
কোথায় দেখতে পেয়েছি? এটা হচ্ছে শব্দের অর্থ। তোমার পাঠ্য বইটা খুললেই শব্দের অর্থ কিন্তু সমার্জনা অর্থ কিন্তু দেওয়া আছে। কি বলতো? মেজে ঘষে পরিষ্কার করা। ওকে, আগুনের সম্মার্জনা বলতে কাজী নজরুল ইসলাম কি বুঝিয়েছেন? এটা হচ্ছে পরিষ্কার করা। আগুনের ঝাড়ু, আগুনের স্ফুলিঙ্গ নাকি ধূমকেতু? কি হবে আসলে অ্যান্সার সবাই? 5 নম্বরের অ্যান্সার কি হবে বলো তো সবাই? 5 নম্বরের ক বলেছো ওয়াস্কুরনি, তারপরে হচ্ছে সামিয়া বৃষ্টি বলেছো গ, তারপরে হচ্ছে কাফি বলেছো, 5 ক বলেছো পরিষ্কার করা, মেজে ঘষে পরিষ্কার করা। আমি বলছিলাম না এটা হচ্ছে কি বলতো? এটা হচ্ছে তোমাদের একদম শব্দের অর্থগুলো যখন বের করবা তখনই কিন্তু তোমরা হচ্ছে পেয়ে যাবা। বইয়ের মধ্যে কিন্তু তোমরা প্রথমের দিকেই দেখতে পারো। ওকে, রাজিয়া সুলতানা মুন্নি বলেছো যে ভাইয়া বি হবে না ভাইয়া, 5 হচ্ছে এ হবে। তোমরা সবাই হ্যাঁ ঠিক আছে, কোনো সমস্যা নেই, ভুল করলে আমরা শিখবো, কিন্তু তোমাদের পার্টিসিপেন্ট আরো বাড়ানো চাই। সামিয়া বৃষ্টি বলেছো গ, মানে 5 গ মনে হয়, 5 গ না ভাইয়া, কি হবে বলো তো? এই একটু আগে বললাম যে আগুনের সম্মার্জনা মানে হচ্ছে মেজে ঘষে পরিষ্কার করা, তাহলে এখানে কি হবে বলো তো? 5 ক হবে পরিষ্কার করা। ওকে, আচ্ছা আমরা পরবর্তী প্রশ্নটাতে যাই। খেয়াল করো যে মিথ্যা বিনয়ের চেয়ে বেশি ভালো কি? এটা খ ইউনিট 17-18 শিক্ষাবর্ষে আসছিল যে মিথ্যা বিনয়ের চেয়ে কি ভালো বলো তো? কি ভালো? অহংকার ভালো, সত্য ভালো, লোক ভয় ভালো নাকি ভণ্ডামি ভালো? কি ভালো বলো তো? এটা একটু আগে বললাম যে মিথ্যা বিনয়ের চেয়ে বেশি ভালো কোনটা? অহংকার, সত্য নাকি লোক ভয় নাকি ভণ্ডামি? বলো তো কি হবে? 6 নাম্বার। সবাই দ্রুত করে ফেলবা, 6 ক বলেছে নুসরাত জাহান, ওয়াসকুরনি বলেছে 6 ক, সুজন মাহমুদ বলেছে 6 ক। সবাই বলে ফেলো মিথ্যা বিনয়ের চেয়ে বেশি ভালো হচ্ছে অহংকার, দাম্ভিকতা ভালো। বলা হচ্ছে দম্ভ বরং ভালো, মিথ্যার চেয়ে বরং কি ভালো বলো তো? দম্ভ ভালো। দম্ভ মানে হচ্ছে এখানে অহংকারের কথা বলা হচ্ছে। ওকে, দম্ভ মানে কি বলো তো? অহংকার। সবাই কিন্তু বলবা। আরবি ইসলাম বলেছো 6 খ, তামজিদ হাসান উৎসব বলেছো। ওকে ঠিক আছে, এটা হবে হচ্ছে অহংকার। ওকে, আমরা পরবর্তী প্রশ্নটাতে যাই। খেয়াল করো যে মৃত্যুক্ষুধা উপন্যাসটি কার লেখা? একটু আগে আমরা দেখে আসলাম না বলো তো? একটু আগে আমরা দেখে আসলাম না যে কাজী নজরুল ইসলাম সম্পাদিত 3টা উপন্যাসের, বা সম্পাদিত না রচিত 3টা উপন্যাসের নাম দেখে আসছি না? তাহলে কি হবে যে এই যে মৃত্যুক্ষুধা উপন্যাসটি কার লেখা এটা তো আমরা জানি, তাই তো? এটা কি হবে? তারপরে তোমরা অ্যান্সারটা করে ফেলো। এটা হচ্ছে কাজী নজরুল ইসলাম। এখন তোমাদের কাছে ইজি লাগছে কারণ আমরা তো কাজী নজরুল ইসলামের লেখা পড়ছি, কিন্তু পরীক্ষার মধ্যে হঠাৎ করে যখন এই ধরনের প্রশ্ন আসবে তখন কিন্তু তোমরা আসলে কি হয়ে যাবে বলো তো? হঠাৎই হতবাক হয়ে যাবে যে কোথা থেকে আসলো ভাইয়া প্রশ্ন। ওকে আচ্ছা, ওকে সবাই ওকে, 7 হবে গ। ওকে, আমি 8 নম্বর প্রশ্নটাতে যাচ্ছি। আমাদের অনেক প্রশ্ন। নজরুলের মধ্যে গান্ধীজি শিখিয়েছেন, গান্ধীজি কি শিখিয়েছেন বলো তো? এই গান্ধীজির কথা বলা হচ্ছে তিনি আসলে 1922 তিনি আসলে অসহযোগ আন্দোলন, অসহযোগ আন্দোলনে তিনি আসলে নেতৃত্ব দিয়েছিলেন বা নেতৃত্ব তিনি দিচ্ছিলেন। তো সেখানে তিনি বক্তৃতা দিচ্ছিলেন বা সেখানে তিনি ওই নেতৃত্বটাকে বা অসহযোগ আন্দোলনটাকে তিনি পরিচালিত করছেন। তো সেখানে তিনি কিছু কথা বলছিলেন। বলা হচ্ছে নজরুলের মতে গান্ধীজি শিখিয়েছেন, তিনি কি শিখিয়েছেন? ভক্তি, পরাবলম্বন, আত্ম অবলম্বন নাকি শক্তি? কি শিখিয়েছেন বলো তো? তিনি শিখিয়েছেন একটা, কিন্তু আমরা শিখেছি আর একটা। বুঝতে পেরেছো? এটা কিন্তু বলা হচ্ছে। ওকে, কি শিখিয়েছেন আর আমরা শিখেছি কি? গরম করা যায় না। ওকে, তাহলে কি হবে বলতো? এটা সবাই করেছে, এটা হচ্ছে আত্ম অবলম্বন। ওকে, কি? যে নিজের প্রতি বিশ্বাস, এটা শেখাচ্ছেন। ওকে, তোমরা কে কে অ্যান্সার করেছো বলো তো? সাবাস, সবারটা হয়েছে। সামিয়া বৃষ্টি সবারটা। তোমরা হুট করে 2-4 জন কমে যাও, আবার আসো, একটু মেনশন করে দিবা বন্ধুদের, ঠিক আছে? ওকে, সমস্যা নেই, ঠিক আছে। আমরা পরবর্তী প্রশ্নটাতে যাই যে কাজী নজরুল ইসলাম কোন সনে মৃত্যুবরণ করেন? এখানে বলছে কোন সালে মৃত্যুবরণ করেন বলো তো? কোন সালে, ইংরেজি কোন সনে বলো তো? 29 আগস্ট। আমি তারিখটা বলি, 29 আগস্ট। তোমরা হচ্ছে কি বলো তো? তোমরা হচ্ছে সালটা বলে ফেলো। 29 আগস্ট কি হবে বলো তো? ওকে, ফাহিমা তাসনিম বলেছো 29 আগস্ট 1976। 29 আগস্ট 1976। কাজী নজরুল ইসলাম আসলে কি করেছিলেন বলো তো? 1900 কত সালে বলো তো? 1942 সালে, মাত্র 43 বছর বয়সে তিনি আসলে
একটা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন এবং তিনি বাক শক্তি হারিয়ে ফেলেন। বাক মানে হচ্ছে কথা, তিনি কথা বলার শক্তি হারিয়ে ফেলেন এবং তার অনেক কিছু আসলে লোপ পায়, তিনি আসলে আর সেভাবে লেখালেখি করতে পারেন নাই। এবং এরপরে বাংলাদেশ যখন স্বাধীন হয়, কবিকে 1972 সালে কবিকে দেশ স্বাধীনের পর ঢাকায় আনা হয়, বাংলাদেশে আনা হয় এবং তাকে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হয়, তার চিকিৎসা করা হয় এবং 1976 সালে গিয়ে তাকে বাংলাদেশের জাতীয় কবির মর্যাদা দেয়া হয় এবং এরপরে 1976-এর 29 আগস্ট তিনি আসলে মৃত্যুবরণ কিন্তু করেন। ওকে, আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছো। এবং নজরুল কিন্তু একজন বিশ্বপ্রেমিক, এটা জানো? নজরুল কতগুলো প্রেম করেছিল। নজরুল কিন্তু একজন বিশ্বপ্রেমিক এবং তার প্রেমের সাথে জড়িত প্রমীলা দেবী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম ছাত্রী, চিনো? নাম কি বলো তো? তোমরা সাধারণ জ্ঞানে কিন্তু এগুলো পড়বা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রীকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম ছাত্রীকে, তোমরা কিন্তু এগুলো পড়ে ফেলবা। ওকে, জিকেতে কিন্তু পড়বা। ওকে, আচ্ছা, ওকে, হ্যাঁ অনেক জায়গায় আছে 1943 সালে, 43 বছর বয়সে। ওকে, ওকে, খেয়াল করো যে তোমরা, এটা কোনো সমস্যা নাই, এটা প্রশ্ন কম আসবে। ওকে, ফজিলাতুন্নেসা। ওকে, আচ্ছা, হ্যাঁ ফার্স্ট ফিমেল স্টুডেন্ট ছিল নীলা নাগ। হ্যাঁ, নীলা নাগ ছিল প্রথম স্টুডেন্ট এবং যদি মুসলিমের কথা বলি ফজিলাতুন্নেসা। তো তিনি আসলে তা প্রেমের জন্য, অনেকে বলে থাকে যে যে এই প্রমীলা দেবী যার বাসা কি ছিল হচ্ছে কোথায়, কুমিল্লায়। তো কুমিল্লায় তোমার হচ্ছে নজরুলের অনেক বেশি চলাফেরা ছিল। তো অনেকে মনে করতে যে তার বাবা মা কর্তৃক স্থির হয়েছিল বিয়েটা। তবে তবে কি বল, তবে অনেকের গুঞ্জন আছে যে প্রমীলা দেবীকে দেখার জন্য সে রোজ রোজ কুমিল্লায় আসতো বা মাঝে মাঝে কুমিল্লায় আসা যাওয়া ছিল তার। তো এই প্রমীলা দেবীকে আসলে তিনি বিয়ে করেছিলেন তার পরবর্তী জীবনে। ওকে, ওকে, হ্যাঁ ফজিলাতুন্নেসা নজরুলের ক্রাশ ছিল, এই তো বুঝতে পেরেছো। ওকে, আমরা পরবর্তী প্রশ্নটাতে যাই। কোনটি নজরুল ইসলামের কাব্যগ্রন্থ নয়? কাব্যগ্রন্থ কোনটা নয় বলো তো? ছায়ানট, প্রলয় শিখা, ঝিঙে ফুল, হোম শিখা। বলো তো, এটা হচ্ছে গ ইউনিট আসছিল 98-99 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ওকে, একটা হচ্ছে ছায়ানট, প্রলয় শিখা, ঝিঙে ফুল, হোম শিখা। কোনটা আসলে নয় বলো তো? কি হবে বলো তো? কি হবে? সবাই অ্যান্সার করো। ফজিলাতুন্নেসা নজরুলের ক্রাশ ছিল। ক্রাশ বলি, ক্রাশ আসলে কাকে বলে বলো তো? আমি জানি না ক্রাশ আসলে কি, বলো সবাই, সবাই। ওকে, সবাই অ্যান্সার করছো, এটা হচ্ছে হোম শিখা। ওকে, কোনটি কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ নয়? এটা হচ্ছে হোম শিখা। আর ছায়ানট, প্রলয় শিখা এবং ঝিঙে ফুল এগুলো কিন্তু কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ। আমরা কিন্তু একটু আগে পড়ে আসছি, একটু আগে কিন্তু আমরা কবি পরিচিতি বা লেখক পরিচিতিতে কিন্তু আমরা পড়ে আসছি, লেখক পরিচিতিতে কিন্তু আমরা পড়ে আসছি। ওকে, আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্নটাতে যাই। খেয়াল করে যে কোনটি বা কোন রচনাটি কাজী নজরুল ইসলামের নয়? যৌবনের গান, জীবন বন্দনা, মৃত্যু ক্ষুধা, বর্তমান বিশ্ব সাহিত্য। সবগুলোই আছে, আমরা কোনটা হবে তাহলে বলো তো? যৌবনের গান, জীবন বন্দনা, মৃত্যু ক্ষুধা, বর্তমান বিশ্ব সাহিত্য। কি হবে বলো তো? 11 নাম্বার। এই ধরনের প্রশ্নগুলো আসলে আমরা পাই না। ডিরেক্টলি কোনো প্রশ্ন আসলে বা সোজাসুজি প্রশ্ন আসলে আমরা কিন্তু যত কঠিনই হোক আমরা পড়ার মাধ্যমে আমরা কিন্তু সেটা পাই। কিন্তু এই ধরনের ভিতর থেকে প্রশ্ন আসলে কোন রচনাটি নয়, দেখবা যে একটা নয় বাকি সবগুলো। তো সেক্ষেত্রে আসলে সবগুলো জানাটা লাগে আমাদের। ওকে, এই ধরনের প্রশ্নগুলো আমরা বেশি ভুল করি পরীক্ষা আসলে। ওকে, বর্তমান বিশ্ব সাহিত্য। ওকে, সবাই সবাই অ্যান্সার করো। বর্তমান বিশ্ব সাহিত্য কোন রচনাটি কাজী নজরুল ইসলামের নয়? এটা হচ্ছে বর্তমান বিশ্ব সাহিত্য। বর্তমান বিশ্ব সাহিত্য, বাকিগুলো কিন্তু কাজী নজরুল ইসলামের লেখা। একটা হচ্ছে যৌবনের গান, জীবন বন্দনা এবং মৃত্যু ক্ষুধা হচ্ছে তার উপন্যাস। ওকে, ঠিক আছে। ওকে, ঠিক আছে। এই তো সুজন মাহমুদ, তুমি এত কিছু জানো প্রেম নিয়ে, তুমি তো প্রেম বিশেষজ্ঞ ভাইয়া, তুমি তো প্রেম বিশেষজ্ঞ। ওকে, পরবর্তী 12 নম্বর প্রশ্নটা দেখা যায় 2007 সনে কাজী নজরুল ইসলামের কততম জন্মদিন পালিত হয়? এটা হচ্ছে 7-8 শিক্ষাবর্ষে আসছিল। তো তো এটা তোমাদের লাগবে না, কারণ এটা হচ্ছে কি, এই ধরনের প্রাসঙ্গিক প্রশ্ন কিন্তু তোমাদের এবছর চলে আসবে। ঠিক আছে, কততম জন্মদিন পালিত হয়, এটা জাস্ট তোমরা জন্মসাল যদি জানো তাহলে কিন্তু বের করতে পারবা। যদি তোমাদের এই বছর আসে তাহলে কততম জন্মবার্ষিকী, কততম মৃত্যুবার্ষিকী হচ্ছে, এগুলো কিন্তু তুমি হচ্ছে কি করতে পারবে বলো তো? ওই জন্মসাল কিংবা মৃত্যুসাল থেকে মাইনাস করে কিন্তু বের করতে পারবা। এটা হচ্ছে 27 সালে প্রশ্ন আসছে, এই জন্যই বলছে যে 2007 সনে কাজী নজরুল ইসলাম আসলে কততম জন্মদিন পালিত হয়। এই প্রশ্নটা তোমরা পারবা, বুঝতে পারছো? এই প্রশ্নটা পারবা। ওকে, ওকে, ঠিক আছে। ওকে, 5।
1 বছর মাইনাস করবা। ওকে, কোন সালে কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হয়? কোন সালে কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া, কোন সালে? 72-এ দেওয়া হয়, তারপরে 71-এ দেওয়া হয়, 73-এ দেওয়া হয়, নাকি 76-এ দেওয়া হয়? বলো তো কোন সালে দেওয়া হয়, কোন সালে দেওয়া হয়? আমরা 13 নম্বর প্রশ্নটার উত্তর করছি। বলো সবাই, সবাই বলো। তোমরা কোথায় গেলা, তোমরা কোথায় গেলা? সবাই সবাই সবার 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 কমেন্টগুলো দেখছি। 72, হ্যাঁ, স্বাধীনতার পরেই তাকে আসলে নিয়ে আসা হয়। তাকে কোথায় নিয়ে আসা হয় বলো তো? তাকে আসলে কোথায় নিয়ে হয়? তাকে স্বাধীনতার পরে নিয়ে আসা হয়েছে কোথায় বলো? তোমরা 72 বলছো, ওয়াজ করে নি কিন্তু সঠিক বলছো। তাকে স্বাধীনতার পরেই তাকে নিয়ে আসা হয় হচ্ছে 10 জানুয়ারি। 10 জানুয়ারি কাকে আনা হয়েছে? 10 জানুয়ারি তো হচ্ছে স্বদেশ প্রত্যাবর্তন দিবস। আচ্ছা, এটা হচ্ছে বঙ্গবন্ধু আসছিল। ওকে, আচ্ছা, কোন সালে কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের নাগরিকত্ব দেয়? একটু আগে বললাম না যে 72-এ তাকে বাংলাদেশে নিয়ে আসা হয় এবং 76-এ তাকে হচ্ছে কি করা হয় বলতো? তাকে হচ্ছে জাতীয় কবির মর্যাদা দেওয়া হয় এবং তাকে নাগরিকত্ব প্রদান করা হয়। ওকে, ওকে, ঠিক আছে। আচ্ছা, ওকে, তারপরে আমরা বলি যে কবি কাজী নজরুল ইসলামের জন্ম মৃত্যু সাল কত? এটা হচ্ছে দেখো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন। এটা একে তো ঢাকা বিশ্ববিদ্যালয় ঘ ইউনিটে আসছিল, আর একটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গ ইউনিটে আসছিল 15-16 শিক্ষাবর্ষে। এটা হচ্ছে কোনটা জন্মসাল? একটা হচ্ছে 1899 কোথায় কোথায় আছে, প্রথমে এটা কাটা দিব। দেখো 1899, 1974, তাহলে এটাও কাটা। তারপরে কি 1899, 1976, 1899, 1977, এটাও কাটা। তাহলে কোনটা সঠিক হবে বলো তো? কোনটা হবে সঠিক? 14 নম্বরের অ্যান্সার করে ফেলো, 14 নম্বরের অ্যান্সার করে ফেলো। ওকে, 14 হবে হচ্ছে সি। এটা হচ্ছে 1899 থেকে মানে 1899 হচ্ছে জন্ম এবং 1976 হচ্ছে কি বলতো? মৃত্যু। ওকে, ঠিক আছে। এটা হচ্ছে দুইটা বিশ্ববিদ্যালয় আসছিল, একটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ঘ ইউনিট আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গ ইউনিট। দেখো অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কিন্তু আসে বারবার। ওকে, আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্নটাতে যাই। খেয়াল করো যে মানুষ ধর্মের সবচেয়ে বড় ধর্ম কোন লেখকের রচনার অংশ? এটা হচ্ছে ডি ইউনিটে আসছিল 21-22 শিক্ষাবর্ষে। ডি ইউনিটে আসছিল 21-22 শিক্ষাবর্ষে আসছিল ডি ইউনিটে যে মানুষ ধর্মই বা মানুষ ধর্মের সবচেয়ে বড় ধর্ম কোন লেখকের রচনার অংশ? মানুষ ধর্ম, এটা কে বলছে বলো তো? এটা হচ্ছে কাজী নজরুল ইসলাম বলছে মানুষ ধর্মের সবচেয়ে বড় ধর্ম কোন লেখকের রচনার অংশ? এটা হচ্ছে কাজী নজরুল ইসলামের। ওকে, আচ্ছা, সবাই বলে ফেলো, সবাই কিন্তু বলে ফেলবো। ওকে, আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্নটাতে যাই যে কোন গুচ্ছটি সঠিক? ঢাকা বিশ্ববিদ্যালয় বিগত আসছিল কোন গুচ্ছটি? এটা হচ্ছে 21-22 বি ইউনিটে আসছিল। এটা হচ্ছে কোন গুচ্ছটি সঠিক? এই ধরনের প্রশ্নগুলো আমরা অনেক বেশি ভুল করি। আমার পথ কাজী নজরুল ইসলাম, রইবোতক রবীন্দ্রনাথ ঠাকুর, পাছে লোকে কিছু বলে মদন মোহন টঙ্কালঙ্কার, জননী সুকান্ত ভট্টাচার্য, কোনটা সঠিক? এটা হবে হচ্ছে কি আমার পথ কাজী নজরুল ইসলাম। আমার পথ কাজী নজরুল ইসলাম। কোন গুচ্ছটি সঠিক? আমার পথ কাজী নজরুল ইসলাম। ওকে, ঠিক আছে, আমরা পরবর্তী প্রশ্নটাতে যাই। তোমরা কিন্তু অ্যান্সার করে ফেলবা। ওকে, ওকে, আচ্ছা, পরবর্তী প্রশ্নটাতে যে আমার পথ প্রবন্ধে কোন রাজনৈতিক ব্যক্তিত্বের উল্লেখ আছে? মাও সেতুং, মুজাফফর আহমেদ, মহাত্মা গান্ধী, নাকি হো চি মিন? বলতো এখানে কোন রাজনৈতিক ব্যক্তির একজন রাজনৈতিক ব্যক্তির কথা বলা আছে যে কিনা যিনি কিনা অসহযোগ আন্দোলনের সাথে জড়িত, অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন? তিনি কে বলো তো? তিনি কে? বলো বলো, তিনি কে? তিনি হচ্ছে কে বলো তো? তিনি হচ্ছে মহাত্মা গান্ধী। কি বলতো? মহাত্মা গান্ধী। তিনি কে? ওকে, তিনি কে বলতো? মহাত্মা গান্ধী। সবাই অ্যান্সার করে ফেলো, সবাই অ্যান্সার করে ফেলো। ওকে, আচ্ছা, মহাত্মা গান্ধী। ওকে, মহাত্মা গান্ধী। ওকে, আমরা পরবর্তী প্রশ্নটাতে যাই যে না বুঝে বোঝার ভণ্ডামি করে 5 জনের শ্রদ্ধার প্রশংসা পাবার লোভ যার কোনোদিনই মানে বলছে লোভ যা কোনোদিনই করবো না, উক্তিটি কার? মানে এটা কে বলছে যে যা কোনোদিনই করবো না? ওকে, খেয়াল করো যে না বুঝে বোঝার ভণ্ডামি করে 5 জনের শ্রদ্ধার প্রশংসা। এই যে অনেকে ধরো তুমি ক্লাসে আছো, তোমার ক্লাসে হচ্ছে ধরো 50-60 জন ক্লাস করছে, 50-60 জন একসাথে ক্লাস করছো তোমরা। এখন বলছো আচ্ছা এখন স্যার বলতেছে তোমরা কে কে বোঝো নাই, দাঁড়াও। ওরা আমি কি দাঁড়ালাম না কেন? আচ্ছা, আমি যখন যদি দাঁড়াই এতগুলোর মধ্যে কেউ তো দাঁড়াইতেছে না, তার মানে কি আমাকে সবাই ভাববে যে হচ্ছে আমি বুঝি নাই, আমার কিছু না, আমি আসলে কিছুই পারি না, এই ধরনের। আর আমি যদি হচ্ছে না বুঝে যদি বোঝার ভান করে থাকে তাহলে বুঝবে না সে ভালো স্টুডেন্ট, সে বুঝে। তো বরঞ্চ কাজী নজরুল ইসলাম বলছে যে এটা বরঞ্চ কি, এটা বরঞ্চ তোমার ক্ষতি। তো এই 5 জনের প্রশংসা পাওয়া কিংবা হচ্ছে তোমার হচ্ছে শ্রদ্ধা পাওয়ার এই লোভ আসলে কোনোদিনই করবো না। এটা কে বলছে বলো তো? এটা হচ্ছে কাজী নজরুল ইসলাম বলছে। ঠিক আছে, তো এটা করা উচিত না। ঠিক আছে, তুমি কি বুঝো না এটা বলা উচিত। ওকে, আচ্ছা, ঠিক আছে। ওকে, 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 কে কে আছো?
তোমরা কে কে আছো? আরেকবার কি সবাই কি মেনশন দিবা নাকি? সবাই কি ফ্রেন্ডরা আসবে চলে? সবার ফ্রেন্ডরা আসবে কি? নুসাইবা জান্নাত নূর বলেছে। ওকে, আমরা 18 শেষ করছি। আমরা পরবর্তী প্রশ্নটাতে যাই যে কাজী নজরুল ইসলাম কত সালে প্রথম বিশ্বযুদ্ধে সৈনিক হিসাবে যোগ দেন? কত সালে যোগ দেন বলো তো? প্রথম বিশ্বযুদ্ধের আমি ডিউরেশনটা বলেছিলাম, 1914 থেকে 1918-তে হচ্ছে কি হয়েছিল বলো তো? 1914 থেকে 1918-তে প্রথম বিশ্বযুদ্ধ হয়। এবং কি বলতো, তিনি আসলে বাঙালি পল্টনের তিনি আসলে 49 নম্বর রেজিমেন্টে তিনি আসলে যোগ দেন। এটা কত সালে বলতো সবাই? এটা হচ্ছে কত সালে? এটা হচ্ছে 19-এর হচ্ছে ক বলতেছো, অনেকে ক বলতেছো। ভাইয়া ক কেন হবে বলো তো? নুসরাত জাহান বলেছো, কোনো সমস্যা নেই, এখন রাইট করো। এটা হচ্ছে 1917-তে তিনি যোগ দেন। এবং 1919 সালে তিনি আসলে কি হন বলতো? 1919 সালে যখন এই বাঙালি পল্টন ভেঙে দেওয়া হয়েছিল, তখন তিনি ফিরে আসেন কলকাতায় এবং সাহিত্য চর্চায় মনোনিবেশ করেন। এটা কিন্তু আমরা পড়ছিলাম, ঠিক আছে? ওকে, আমি তোমাদের আবার বললাম 1917-তে তিনি এই বাঙালি রেজিমেন্টের কত 49 নম্বর বাঙালি পল্টনে, সেখানে তিনি আসলে যোগ দেন। ওকে, এটা কত হবে বলো তো ভাই? 1917। এবং 1919-এ তিনি আসলে আবার ফেরত আসেন। ওকে, খেয়াল করো যে আমার পথ প্রবন্ধে বা নিবন্ধে নজরুল ইসলাম বলেছেন সত্যকে পাওয়া যায় শূন্যস্থ কি হবে? এখানে শূন্যস্থান ছিল। সুন্দরের মধ্য দিয়ে, ভুলের মধ্য দিয়ে, মিথ্যার মধ্য দিয়ে, আনন্দের মধ্য দিয়ে। কিসের মধ্য দিয়ে বলতো? সত্যকে পাওয়া যায় কি করলে বলতো? কিভাবে পাওয়া যায় সত্যকে? এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা ভুল করি। ওকে, সবাই এটা হচ্ছে 20 নম্বর প্রশ্ন। আমাদের অনেক প্রশ্ন আছে ভাইয়া, আমাদের অনেক প্রশ্ন আছে কিন্তু, ঠিক আছে? আমাদের অনেক প্রশ্ন আছে। একটু ভুলের মধ্য দিয়ে, তো প্রেমা বলেছো ভুলের মধ্য দিয়ে। ওকে সবাই বলো। ওকে সবাই বলো। ওকে, ঠিক আছে, সবাই বলো যে আমার পথ নিবন্ধে নজরুল ইসলাম বলেছেন সত্যকে পাওয়া যায় শূন্যস্থানে কি হবে বলো তো? যে ভুলের মধ্য দিয়ে আসলে আমাদের কি হয়? সত্যকে পাওয়া যায়। ওকে, আমরা পরবর্তী প্রশ্নটাতে যাই যে নজরুলের উপন্যাস কোনটি? অগ্নিবীণা, বিষেরবাসী, মৃত্যু ক্ষুধা, চক্রবাক। অগ্নিবীণা, বিষেরবাসী এগুলো তো কি বলতো? এগুলো তো হচ্ছে কাব্যগ্রন্থ, তাই তো? এগুলো তো কাব্যগ্রন্থ। তাহলে কি হবে বলতো? আমি বলছিলাম কুহেলিকার কথা বলছিলাম। ওকে, আর একটা কি আরো বলছিলাম। ওকে, কি হবে বলতো সবাই? মৃত্যু ক্ষুধা। ওকে, 21-এর হচ্ছে কি হবে? গ হবে মৃত্যু ক্ষুধা। মৃত্যু ক্ষুধা হচ্ছে নজরুলের একটা উপন্যাস, নজরুলের একটা কি বলতো উপন্যাস। দেখছো, এটা বারবার আসছে, বারবার এই ধরনের প্রশ্নগুলো কিন্তু চলে আসছে, দেখছো তো? ওকে, এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা বিগত প্রশ্ন। ওকে, খেয়াল করে যে কাজী নজরুল ইসলাম কোন কবিতা রচনার জন্য কারাবরণ করেন? বিদ্রোহী, প্রলয় উল্লাস, আনন্দময়ীর আগমনে। আর একটা হচ্ছে নারী। কোন কবিতা বলতো? কাজী নজরুল ইসলাম কোন কবিতা রচনার জন্য কারাবরণ করেন? কোন কবিতার জন্য তিনি কারাবরণ করেন বলতে পারবা? ওকে, সালাম আলাইকুম মেঘ বলেছো বা নাদিরা। ওকে, আমি চিনেছি নাদিরা তোমাকে, এই জন্য ভাইয়াকে থ্যাঙ্কস দেওয়া উচিত তোমার। তুমি অন্য একটা আইডিতে জয়েন করছো, কিন্তু আমি তোমাকে চিনে ফেলেছি, মনে রেখেছি তোমাকে, ঠিক আছে? নাদিরা, ওয়ালাইকুম আসসালাম নাদিরা, কেমন আছো নাদিরা? ওকে, কি হবে বলো তো? 21-এর হচ্ছে সি। 22-এর অ্যান্সার করে ফেলো। 22-এর কি হবে? 22-এর হচ্ছে গ। হ্যাঁ, অনেকে মনে করে যে বিদ্রোহী কবিতা লেখার জন্য নজরুলকে আসলে কি দেওয়া হয়েছিল? জেল দেওয়া হয়েছিল, কিন্তু না। তবে বিদ্রোহী কবিতা লেখার জন্য তাকে আলটিমেটাম দেওয়া হয়েছিল, তাকে হচ্ছে সতর্ক করে দেওয়া হয়েছিল। কিন্তু মূল কথাটা হচ্ছে কি বলতো? মূল কথাটা হচ্ছে যে এখানে আনন্দময়ীর আগমনে কবিতাটার জন্য মূলত তাকে কারাবরণ করতে হয়েছে। এটা কিন্তু মনে রাখবা, ঠিক আছে? ওকে ঠিক আছে। ওকে, কারাবরণ করেন বিদ্রোহী কি ভাইয়া? কারাগারে রচনা করেন বিদ্রোহী কি ভাই? না, কারাগারে রচনা করেন না। ওকে, নাদিরা বলেছো আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছে, আপনি কেমন আছেন? নাদিরা, আমি ভালো আছি, একটু ঠান্ডা সর্দি জ্বর লেগে গেছে, তারপর তোমাদের সাথে কথা বলতে পেরে ভালো লাগছে। ওকে, আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্নটাতে যাই। খেয়াল করো যে নজরুলের বাজেয়াপ্ত হওয়া গানের বই কোনটা বলো তো? বাজেয়াপ্ত হওয়া গানের বই কোনটা? বুলবুল, চোখের চাতক, চন্দ্রবিন্দু নাকি বনগীতি? কোনটা হবে? তাই অনেকগুলো কিন্তু নজরুল কিন্তু গান লিখেছিল। ওকে, অনেক গান কিন্তু নজরুল লিখেছিল। ওকে, অনেক গান কিন্তু নজরুল হচ্ছে কি করেছিল বলো তো? অনেক গান নজরুল লিখেছিল। তোমাদের কমেন্ট তো দেখা যাচ্ছে না, তোমরা একটু ঝটপট কমেন্ট করে ফেলো না। ওকে, 23-এর খ বলেছো চোখের চাতক। ওকে, সবাই অ্যান্সার করে ফেলো, সবাই কিন্তু অ্যান্সার করে ফেলবা। ওকে, আচ্ছা, সবাই অ্যান্সার করে ফেলো তো, সবার অ্যান্সারটা কিন্তু আমি দেখছি। সুজনও বলেছো খ, কাফি বলেছো খ,
কাফি বলেছো খ, নাদিরা বলেছো খ, কিন্তু খ হবে না ভাইয়া, সবাই অ্যান্সার করো চন্দ্রবিন্দু। এই চন্দ্রবিন্দুর জন্যই মূলত নজরুলের বাজে, মানে এই চন্দ্রবিন্দু হচ্ছে বাজেয়াপ্ত হওয়া গানের বই নজরুলের, এটা হচ্ছে চন্দ্রবিন্দু। কি হবে ভাইয়া? এটা হচ্ছে চন্দ্রবিন্দু, চোখের চাতক না। চোখের চাতক কোথায় দেখছো প্রেমা? কোথায় দেখছো চোখের চাতক? এটা ঘোরাই দেওয়া যায় না? এটা ঘোরাই দেওয়া যায় না? ওখানে ইয়া দেখবো, কমেন্ট দেখবো, চার্জ নেই। ওকে, কোথায় দেখছো? এটা গ হবে, চন্দ্রবিন্দু। ওকে, আচ্ছা, কমেন্ট দেখার জন্য চার্জ উঠতেছে না। ওকে, ঠিক আছে। কে কে আন্দাজে বলছি প্রেমা, ঠিক আছে। ওকে, খেয়াল করো, আমরা পরবর্তী প্রশ্নটাতে যাই। 24, কোন গ্রন্থটি কাজী নজরুল ইসলামের লেখা? ছাড়পত্র। এটা হচ্ছে ছায়ানট, দুঃসময়ের মুখোমুখি, সমুদ্রে যাব। এখানে একটা কথা হচ্ছে ছাড়পত্র, এটা কে লিখেছে বলো তো? এই ছাড়পত্রটা কিন্তু বিখ্যাত একজন কিশোর লেখক, কে বলো তো? ছাড়পত্র ঘুম নেই কে লিখেছিল বলো তো? তোমরা কি জানো? তোমরা কি জানো কে লিখেছে বলো তো? আন্দাজে বলেছি। আচ্ছা, এই ছাড়পত্র কে লিখেছে বলতে পারবা? সুকান্ত ভট্টাচার্য। কে বলো তো? সুকান্ত ভট্টাচার্য ছাড়পত্র। ওকে, সুকান্ত ভট্টাচার্য, যে কিনা কি বলো তো? ভট্টাচার্য। আচ্ছা, যার 18 বছর বয়স, কবিতাটা তোমরা পড়ছো। এবার বলছো এখানে কি হবে বলো তো? কোন গ্রন্থটি কাজী নজরুল ইসলামের লেখা? কোনটা হবে বলো তো সবাই? সুকান্ত, ওটা তো বলেছি। এখানে কোনটা হবে? 24-এর কোনটা হবে বলো তো? ছাড়পত্র তো সুকান্ত ভট্টাচার্য আমরা পড়লাম, তাহলে উত্তর কোনটা হবে? ওয়েস্টকর্ণী বলেছো খ, কাফি বলেছো খ, ওয়াস্কর্ণী ঠিক আছে, নাদিরা বলেছো সুকান্ত ভট্টাচার্য, ওটা তো প্রশ্নটা হচ্ছে। ওকে, প্রশ্নটার উত্তর বলো ছায়ানট। ওকে, ঠিক আছে, কি হবে বলো তো? উত্তর হবে হচ্ছে ছায়ানট। কি হবে বলো তো ভাইয়া? উত্তর হবে হচ্ছে ছায়ানট। ওকে, আমরা পরবর্তী প্রশ্নটাতে যাচ্ছি। খেয়াল করো, এখানে আর প্রশ্ন নাই, কিন্তু অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো আছে। ওকে, খেয়াল করো যে এখানে উত্তরপত্র দেওয়া আছে। আমি বলছিলাম যে আমি তোমাদের লেকচার শিটে যা দিব, তোমরা পরবর্তীতে সেটা মেলানোর জন্য তোমরা একটা কি পাবা বলো তো? উত্তরপত্র পাবা। যে এমসিকিউগুলো আমি দিব, এই এমসিকিউগুলো প্র্যাকটিস করলে এনাফ ভাইয়া, এবং আমি যে কথাগুলো তোমাকে বলছি সেগুলো একটু মনোযোগ দিয়ে শুনবা, এবং এরপরেও তুমি কি পড়বা? তোমার কাছে যে বই আছে, তোমার কাছে যে পাঠ্য বই আছে, সেটা কিন্তু তুমি পড়বা, এবং লাইন বাই লাইন একটু পড়ার চেষ্টা করবে। তাহলে কি হবে? রিটেনের জন্য তোমার কিন্তু হয়ে যাবে। এবং আগামী ক্লাসটা এবং 4 নাম্বার বাংলার 4 নাম্বার লেকচারটা হবে কিন্তু রিটেনের উপরে। সুতরাং তোমরা অবশ্যই ক্লাসে থাকবা। আগামী বুধবার রাত 10টায় ঠিক আমি রিটেনের ক্লাস নিয়ে তোমাদের সামনে আসবো, ঠিক আছে? ওকে, আমরা তাহলে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো একটু ঝটপট করে ফেলবো। মোটামুটি ওই ধরনের প্রশ্নগুলো আসছে, যে কোনটি কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস, সেটা হচ্ছে অন্যান্য বিশ্ববিদ্যালয় আসছে। এটা কোন ইউনিট সেটা বলছি না, যে কোনটা উপন্যাস। এখানে হচ্ছে অগ্নিবীণা কাব্যগ্রন্থ, শিউলিমালা তো হচ্ছে কাব্যগ্রন্থ না, ওনার হচ্ছে গল্পগ্রন্থ, যুগবাণী ওনার হচ্ছে কাব্যগ্রন্থ। তাহলে এখানে কি হবে? মৃত্যুক্ষুধা হচ্ছে উপন্যাস, তাই তো? একের হচ্ছে ঘ, একের হচ্ছে কি হবে বলো তো? ঘ। একের কি হবে ভাইয়া? একের হবে হচ্ছে ঘ। সবাই অ্যান্সার করো, একের কি হবে ভাইয়া? একের কি হবে? একের কি হবে অ্যান্সার? সবাই বলে ফেলো, এবং তোমরা ঝট করে কমে যাও কেন? তোমরা ঠাস করে কমে যাও কেন? সবাই একটু হাইলাইটস দাও তো, সবাই একটু হাইলাইটস দাও, সবাই হাইলাইটস লিখো। সবাই হচ্ছে রেড দিয়ে তোমরা হাইলাইটস লিখো, বন্ধু বান্ধব যারা আছে সবাই কিন্তু জয়েন করে ফেলবে। ওকে, আচ্ছা। ওকে, কে ভাইয়া সঠিক উত্তরের পাশাপাশি বাকি অপশনগুলো কোনো ভুল তা ব্যাখ্যা দিলে ভালো হতো। হ্যাঁ, আমি সামনে তোমাদের ব্যাখ্যা সংযোজন করার চেষ্টা করব। সামনে রিটেন আলাদা ক্লাস হয় না, লামিয়া আক্তার, রিটেন আলাদা ক্লাস হয় না, রিটেন আলাদা কোর্স না। ওকে, তোমাদের এই কোর্সটাই তোমরা রিটেন কোর্সটা ফ্রি পাচ্ছ। আমরা বলেছিলাম যে আমরা রিটেন কোর্সটা ফ্রি দিব। ওকে, রিটেন কোর্সটা ফ্রি দিব, তো তোমরা ফ্রিতেই পাচ্ছ। আলাদা করে তোমাদের রিটেন কোর্স আর কিনতে হবে না। ওকে, আলাদা করে তোমাদের রিটেন কোর্স আর কিনতে হবে না। তোমরা মূলত আমাদের যারা এই ডিইউ মিশন 60 ডেজ চ্যালেঞ্জ এই ব্যাচটাতে এনরোল করেছো, তোমরা সবাই রিটেনের কি পাবা বলো তো? রিটেনের ক্লাসগুলো ফ্রিতেই পাবা, এবং গুচ্ছর যে কোর্সটা সেটা কিন্তু তোমরা হচ্ছে ফ্রিতে পাবা। এবং কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি কথার কথা আল্লাহ না করুক, তোমরা সবাই চান্স পাও, কিন্তু কেউ যদি কথার কথা না পাও, তো আমরা হচ্ছে গুচ্ছর জন্য কিন্তু তোমাদের সাপোর্টটা দিব। এবং গুচ্ছর পরীক্ষা দেওয়ার আগেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক সময় রেজাল্ট দেওয়া হয় না, তো সেক্ষেত্রে কিন্তু তোমাকে পরীক্ষায় বসতে হবে। তার মানে তুমি তো জানো না যে তোমার চান্স হবে কি হবে না। তো অনেকেই আছে ওভার কনফিডেন্স কিংবা বুঝতে পারে। ওকে, তো তাদেরকে ছাড়া বাকিদের কিন্তু পরীক্ষা দিতে হবে। তো সবাই কিন্তু মোটামুটি পরীক্ষা দিবা রেজাল্ট না জানলে, তাই তো? কেউ কি রিস্ক নিতে চাইবা? রিস্ক কিন্তু নিতে চাইবা না। তো সুতরাং তোমাদের জন্য কিন্তু ওকে,
ওকে, তোমাদের জন্য কিন্তু তোমরা আমরা কি পাচ্ছি বলো তো, তোমরা গুচ্ছের কোর্সটাও কিন্তু ফ্রিতে পাচ্ছ এবং এই রিটেন কোর্সটাও কিন্তু তোমরা ফ্রিতে পাচ্ছ, বুঝতে পারছো? ওকে ঠিক আছে, নাদিরে বলেছো 31-এর এক, এটা এক। ওকে ঠিক আছে, এটা হচ্ছে ঘ। ওকে 31 না, এটা অন্যান্য বিশ্ববিদ্যালয় 1। ওকে ঠিক আছে, আমরা পরবর্তী প্রশ্নটাতে যাই 2। আমার পথ প্রবন্ধে প্রাবন্ধিক কিভাবে অন্যের শ্রদ্ধা ও প্রশংসা পেতে চান না, কিভাবে পেতে চান না? অন্তরে মিথ্যা ভয় রেখে, সত্যকে অস্বীকার করে, খুব মিথ্যা বিনয় দেখিয়ে, না বুঝে বোঝার ভণ্ডামি করে। একটু বলছিলাম যে শ্রদ্ধা এবং প্রশংসার কথা একটু আগে বলছিলাম না, কি হবে বলতো? ওই যে না বুঝে বোঝার ভণ্ডামি করা, সেটাকে বলা হচ্ছে কি বলতো? শ্রদ্ধা ও প্রশংসা। বা আরো 5 জন মানুষ তোমার প্রশংসা করবে, তো সেটা কি হবে? 2 এর কি হবে বলতো? আমি উত্তরটা অলরেডি বলেছি, তোমাদের উত্তরটা ইতিমধ্যেই তোমাদের বলে ফেলেছি। ওয়েস্টক্রনি বলেছো, ফাহিমা তাসনিম বলেছো, লামিয়া বলেছো ভাইয়া ভাইয়া দয়া করে পোস্ট দিবেনি, আমি ভর্তি হব। ওকে, পোস্ট বলতে তোমাকে লামিয়া, তোমাকে হচ্ছে আমাদের মডারেটর এর মধ্যেই হচ্ছে তোমাকে ইয়া করে ফেলবে, হ্যাঁ, তোমাকে ইনবক্স করে ফেলবে। ওকে, যেহেতু তুমি SMS করতে পারছো না, তো সুতরাং হচ্ছে তোমাকে পার্সোনালি ইনবক্স করবে যে কোনো মডারেটর। ওকে আচ্ছা, আমি বলে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, না বুঝে বোঝার ভণ্ডামি করা। ওকে, সবাই কিন্তু অ্যান্সারটা করছো, রাজিয়া, সুলতানা, মুন্নি। ওকে আচ্ছা, তোমরা কে কে এখন এখানে হচ্ছে পেইডে আছো বা ফ্রিতে আছো বলবা একটু? যারা এখনো আমাদের কোর্সে এনরোল করো নাই, তোমরা কে আছো, এমন কে আছো বলো তো? তোমাদের যারা এখনো এনরোল করো নাই এমন কেউ আছো বলো তো? এনরোল করে ফেলবা, কিন্তু ঝটপট করে ফেলবা, এখন কিন্তু 50% ডিসকাউন্ট পাচ্ছ। এবং আমি বলছি যে গুচ্ছের কিন্তু একটা ফ্রি কোর্স পাচ্ছ, রিটেন কোর্স পাচ্ছ, তো এত কিছু একসাথে পাবা একটা হচ্ছে কোর্স কিনলেই। সুতরাং হচ্ছে এই সুযোগটা কে হাতছাড়া করতে চাইবে বলো তো? এই সুযোগটা কে হাতছাড়া করতে চাইবে? ঠিক আছে, এই যে লেকচার শিটগুলাও তো ইউনিক অনেকটা। ওকে, এটা কি হবে? 2 এর হচ্ছে ঘ, না বুঝে বোঝার ভণ্ডামি করা। ওকে, পরবর্তী প্রশ্নটাতে দেখো, মিথ্যা বিনয়ের চেয়ে অনেক বেশি ভালো বাক্যটি কোন গদ্যে বলা হয়েছে? মিথ্যা বিনয়ের চেয়ে অনেক বেশি ভালো, আমরা জানি যে আমরা পড়ছি হচ্ছে কোন গদ্যটা, আমার পথ পড়ছি, তাহলে এখানে তো আমার পথই হবে, তাই তো? কিন্তু হঠাৎ করে যখন আসবে, হঠাৎ করে যখন একটা লাইন তুলে দেবে যে এটা কোন গদ্য, তখন কিন্তু তোমরা পাবা না। ভাই আরো ডিসকাউন্ট দেন। ওয়াসকরণী বলছে কি তোমার জন্য ডিসকাউন্ট লাগবে ওয়াসকরণী? ওকে ঠিক আছে, কি বলেছো? আচ্ছা, বৃষ্টি বলেছো আমি ফ্রিতে আছি। লামিয়া ওকে, তুমি তো এনরোল করে ফেলবা। ওয়াসকরণী তোমার জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে ভাইয়া, জাস্ট তুমি নক করে, ইনবক্সে নক করে, পেজের ইনবক্সে নক করে জাস্ট আমার কথা বলবা, দেখবা দেখবা যে তোমার জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে, কোনো সমস্যা নেই। এবং নাদিরা তোমাকে বলছি, তুমি যদি ফ্রি থাকো এখনই তুমি হচ্ছে কি করে ফেলো বলো তো? এখনই ফার্স্ট ইয়ারে থাকতেই তুমি কি করে, সেকেন্ড ইয়ারে আছো, টুকটাক ক্লাসগুলো, পিডিএফগুলো, লেকচার শিটগুলো, এগুলো কিন্তু দেখতে পারবা, ঠিক আছে? এই জন্য তোমার উচিত যে, যেহেতু তুমি সেকেন্ড ইয়ারে মনে হয়, আমি যতটুকু জানি তুমি আমার একাডেমিক ক্লাসগুলো করেছিলা, তো তুমি হচ্ছে এখনই কিন্তু ঝটপট তুমি হচ্ছে এদের সাথেই কন্টিনিউ করতে পারো, তোমার ভাইয়া আপুদের। ওকে, ভাই আপুদের সাথে কন্টিনিউ করলে কি হবে? তুমি হচ্ছে অনেক কিছু জানতে পারবা। তুমি হয়তো অনেক ব্যস্ত থাকবা, তোমার টেস্ট পরীক্ষার সামনে, প্রি টেস্ট পরীক্ষা, তো কিন্তু তারপরে তুমি হচ্ছে যদি টাচে থাকো, তোমার পরবর্তীতে তোমার প্রিপারেশন নিতে অনেক সুবিধা হবে, এটা আমি বলছি, তোমার ভাইয়া বলছে। ওকে আচ্ছা, তুমি অনেক ব্রিলিয়ান্ট আমি জানি, এই জন্য তুমি ভালো কিছু করবা, এটা আমি চাই। ওকে, এটা আমি চাই। এজন্য যদি তোমাদের কারো ডিসকাউন্ট দরকার হয় আরও বেশি, যে ভাইয়ার সমস্যা, কোচিংয়ে অনেকগুলো টাকা দিয়ে ভর্তি হয়েছি, এখন পারছি না ইয়া করতে, এফোর্ড করতে, সুতরাং তোমরা সবাই একটু কি করবো বলো তো? ওকে, সবাই একটু হচ্ছে, এই যে হাসিব বলেছে লেভেল আপ হবে, হ্যাঁ অবশ্যই, এই ধরনের অনেক ফ্রেন্ড ছিল, আমাদের সাথে অনেক ফ্রেন্ড ছিল। আমি নিজেও ইন্টারমিডিয়েটের আগেই আমি ইংলিশটা শেষ করেছিলাম, জানো? আমার ইংলিশের ভীতি ছিল যে আমি ইংলিশ পারবো কি না, অন্য কিছু ভীতি ছিল না, ইংলিশের একটা ভীতি ছিল যে ইউনিভার্সিটির ইংলিশ অনেক কঠিন হয়, ইউনিভার্সিটিতে অনেক কঠিন ইংলিশ আছে। এজন্য আমি যখন ইন্টার পরীক্ষা দেই তার আগেই আমি ইংলিশ কোর্সটা মানে শেষ করেছিলাম, মানে ইংলিশ প্রাইভেট পড়ে আমি একদম শেষ করে ফেলেছি। এবং যখন আমি কোচিংয়ে ভর্তি হই, কোচিংয়ে ভর্তি হওয়ার পরে আমার যখন কোচিংয়ে বিভিন্ন টেস্ট পরীক্ষা হয়, খুবই আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে যে যদি 15টা MCQ হয়, আমার 15-এর মধ্যে 15টাই কারেক্ট হতো, এবং সবাই আমার দিকে তাকায় থাকতো যে এই ছেলে কোথা থেকে আসলো, যে কিনা 15টাই MCQ কারেক্ট করছে, 30-30টা MCQ কারেক্ট করছে, কিন্তু ওরা জানে না যে আমি আগেই পড়ে ফেলছি ইংরেজিটা, বুঝতে পেরেছো? তো এই ব্যাপারটা কিন্তু এই জন্য বললাম। ওকে আচ্ছা, আমি তো সায়েন্সের বিষয় পড়তে সময় পাই না। ওকে, তার মানে বাংলা পড়তে হবে। ওকে ঠিক আছে, ঠিক আছে, আমরা পরবর্তী প্রশ্নটাতে যাই, খেয়াল করো, পরবর্তী প্রশ্নটাতে যাই, একটু দেখেন তো, ঠিক আছে? এটা আমি ইয়াতে নিচ্ছি, একটু ইয়াতে লাগছে, হ্যাঁ ঠিক করেন, হ্যাঁ ওই তো বলো আমাকে
আমাকে আটকায় রাখছে ওই জিনিসটাই। এই পাশটা হবে। আরেকটু আরেকটু আসতেছে না পুরো। হ্যাঁ একটু আরেকটু আসবে। শুরু থেকেই ঠান্ডা মাথাতেই আছে একটু কাকু। ওকে এখন ঠিক আছে। ওকে আশা করি এখন ঠিক আছে। তোমরা একটু খেয়াল করো যে অতএব এই অভিশাপ রথের সারথীর স্পষ্ট কথা বলাটাকে কেউ যেন অহংকার বা স্পর্ধা বলে ভুল না করে। উক্তিটি কোন রচনার? এটা হচ্ছে কি বলতো? আমার পথ। সবাই কিন্তু জানো, সবাই অ্যান্সার করে ফেলো তো, সবাই অ্যান্সার করে ফেলো তো। এটা কি হবে বলো তো? আমার পথ হবে। ওকে আচ্ছা ওকে এটা কি হবে বলো তো? আমার পথ হবে। ওকে সবাই দেখতেই পাচ্ছ। ওকে ওকে ঠিক আছে। ওকে ঠিক আছে সবাই। নুসাইবা জান্নাত নূর বলেছো, নুসরাত বলেছো, 4 গ। সবাই সবাই কিন্তু পেরেছো। ওকে সবাই কিন্তু পেরেছো। ওকে পরবর্তী প্রশ্নটাতে খেয়াল করো তো কি হবে? 39। অনেক সময় খুব বেশি বিনয় দেখাতে গিয়ে নিজের সত্তাকে অস্বীকার করে ফেলে। কাকে বলতো? নিজের কাকে? ব্যক্তিত্বকে, মনুষ্যত্বকে, তারুণ্যকে, সত্যকে। নিজের কাকে বলতো? অনেক সময় খুব বেশি বিনয় দেখাতে গিয়ে নিজের কাকে অস্বীকার করে ফেলে? নিজের অস্বীকার করে ফেলে। কি কি অস্বীকার করে? ব্যক্তিত্বকে, মনুষ্যত্বকে, তারুণ্যকে নাকি সত্যকে? বলতো কি হবে? সবাই সবাই অ্যান্সার করে ফেলো। পাঁচের অ্যান্সার করে ফেলো। কি হবে সবাই বলতো? কি হবে? কি হবে বলতো? কি হবে? সবাই উত্তর করে ফেলো। 5-এর কি হবে? 5-এর কি হবে? এটা তো খুবই হ্যাঁ ঠিক আছে, এটা তো খুবই ইজি। আমরা তো বললাম যে ওই যে অনেক সময় নিজে খুব বেশি বিনয় দেখা যায়, আমরা যে নিজের সত্য সেটাকে আসলে কি করে ফেলি? সেটাকে আসলে অস্বীকার করে ফেলি। কি হবে উত্তর বলো তো? কি হবে উত্তর? সবাই অ্যান্সার করে ফেলো। কি হবে উত্তর? এটা হবে হচ্ছে কি? সত্যকে। ওকে সবাই অ্যান্সার করেছো। ওয়াসকুরনি বলেছো, ইমরান খান বলেছো, মেহেদি হাসান বলেছো, সামিয়া বৃষ্টি বলেছো। ওকে আচ্ছা আমরা পরবর্তী প্রশ্নটাতে যাই। খেয়াল করো একটু। ওকে খেয়াল করো যে যার নিজের ধর্মে বিশ্বাস আছে, যে নিজের ধর্মের সত্যকে চিনেছে, সে কখনো অন্য ধর্মকে কি করবে না বলতো? ঘৃণা করতে পারে না। উক্তিটি কোন রচনার? এটাও হচ্ছে কি? যার নিজের ধর্মে বিশ্বাস আছে, যে নিজের ধর্মের সত্যকে চিনেছে, সে কখনো অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না। উক্তিটি কোন রচনার? এটা হচ্ছে আমার পথ। এটা তো জানো। ওকে এটা কি হবে বলতো? আমার পথ। সবাই অ্যান্সার করে ফেলো। সবাই অ্যান্সার করে ফেলো। ওকে এবং সবাই রিয়াক্টটা উড়াই দাও তো। রিয়াক্ট উড়াই দিলে অনেক সুন্দর লাগে। ওকে রিয়াক্ট উড়াই দিলে অনেক সুন্দর লাগে। 6। ওকে আমরা পরবর্তী প্রশ্নটাতে যাই। খেয়াল করো যে কাজী নজরুল ইসলামের গল্পগ্রন্থ কোনটা? নেকলেস, সর্বহারা, সিন্ধু হিন্দোল, মৃত্যুকুদা। এটা তো উপন্যাস, এটা হবে না। নেকলেস তো হবেই না। সর্বহারা নাকি সিন্ধু হিন্দোল? বলো কোনটা গল্পগ্রন্থ? কোনটা গল্পগ্রন্থ বলো তো? আমি 2টা দাগায় দিয়ে দিছি তোমাদের সুবিধার জন্য। এখন তাহলে কি হবে বলো তো? এখন তাহলে কি হবে? তোমাদের সুবিধার জন্য আমি 2টা ক্রস দিয়ে দিয়েছি। এখন বাকি 2টার মধ্যে আসলে তোমরা কি করে ফেলবে বলো তো? বাকি 2টার মধ্যে তোমরা আসলে উত্তর করে ফেলবা। বাকি 2টার মধ্যে তোমরা উত্তর করে ফেলবা। গল্পগ্রন্থ কোনটি বলো তো? কাজী নজরুল ইসলামের গল্পগ্রন্থ কোনটি? গল্পগ্রন্থ কোনটি? মৃত্যুকুদা কি? মৃত্যুকুদা তো উপন্যাস। তাহলে কি হবে? সর্বহারা। ওকে আচ্ছা এটা হচ্ছে সর্বহারা। ওকে খেয়াল করো। আমরা পরবর্তী প্রশ্নটাতে যাই। খেয়াল করো যে ওকে এখানে খেয়াল করো যে কাজী নজরুল ইসলামের রচিত উপন্যাস নয় কোনটি? উপন্যাস নয় কোনটি? বাঁধনহারা, মৃত্যুক্ষুধা, কুহেলিকা আর হচ্ছে চৌচির। বাঁধনহারা একটা উপন্যাস, মৃত্যুক্ষুধা উপন্যাস, কুহেলিকা উপন্যাস। এই 3টা উপন্যাসের আমরা নাম মুখস্থ করে ফেলবো। একটা হচ্ছে বাঁধনহারা, মৃত্যুক্ষুধা, কুহেলিকা, কাজী নজরুল ইসলাম রচিত। এটা কি উপন্যাস? তাহলে কোনটা হবে উত্তর? কাজী নজরুল ইসলামের রচিত উপন্যাস নয় কোনটি? কোনটা হবে? ঘ নাম্বারটা হবে উত্তর। ঘ নাম্বারটা হবে হচ্ছে উত্তর। ঘ নাম্বারটা হবে উত্তর। এটা হচ্ছে চৌচির। ওকে আচ্ছা ওকে আমরা পরবর্তী প্রশ্নটাতে যাই। খেয়াল করে যে কাজী নজরুল ইসলাম কোন পত্রিকা সম্পাদনার কাছে যুক্ত ছিলেন না? 3টা পত্রিকা তিনি সম্পাদনা করছেন। একটা হচ্ছে ধূমকেতু, একটা হচ্ছে নবযুগ, একটা হচ্ছে লাঙ্গল। প্রবাসী নামে কোনো পত্রিকা তিনি সম্পাদনা করেন নাই। ওকে প্রবাসী নামে কোনো পত্রিকা তিনি সম্পাদনা করেন নাই। সবাই উত্তর করে ফেলো। এটার অ্যান্সার হচ্ছে প্রবাসী। ওকে নজরুলের মতে ভুলের মধ্য দিয়ে গিয়ে তবে কি পাওয়া যায়? কাকে পাওয়া যায় বলো তো? সত্যকে পাওয়া যায়। ওকে পরবর্তী প্রশ্নতে যাই। ওকে আর কোনো প্রশ্ন নাই, এখানে জাস্ট উত্তরপত্র আছে। উত্তরপত্রে অনেক সময় হয়তো 1-2টা মিস্টেক যদি থাকে, তোমরা একটু তোমরা হচ্ছে আমাদের যে পেইড বেসের স্টুডেন্ট আছো, সেই পেইড গ্রুপের মধ্যে তোমরা হচ্ছে একটু জানাবা যে এটার উত্তর এটা। ভাইয়া কনফিউশনে যদি পড়ো, অনেক সময় টাইপিং মিস্টেক হয়ে যায়, অনেক সময় টাইপিং মিস্টেক হয়ে যায়। যদি এ ধরনের হয়ে যায়, সেক্ষেত্রে তোমরা যারা পেইড বেসের আছো তোমরা গ্রুপে
গ্রুপে হচ্ছে বলে ফেলবা। ওকে, ঠিক আছে, আমরা তাহলে পরবর্তী স্লাইডে যাচ্ছি। আমরা এখন কি পড়বো ভাইয়া? এখন আমরা হচ্ছে বিদ্রোহী কবিতা পড়বো। বলো কে কে আছো ক্লাসে? বিদ্রোহী কবিতা পড়ার জন্য কে কে উদ্গ্রীব হয়ে আছো? বলো কে কে আছো ক্লাসে? কে কে আছো বলো? ক্লাসে কে কে আছো এবং বিদ্রোহী কবিতা পড়তে চাও এমন কে কে আছো বলো? নাকি তোমরা সবাই আসলে ঘুমিয়ে পড়লা? বলো তো, সবাই কি ঘুমিয়ে পড়লা? সবাই কি ঘুমিয়ে পড়লা? সবাই কি ঘুমিয়ে পড়লা? ফাহিমা, আমি আছি। ওকে, সবাই বলো যে কে কে আছো তোমরা, কে কে আছো তোমরা যে তোমরা এখনো বিদ্রোহী কবিতাটা পড়তে তোমরা আগ্রহী। ঠিক আছে, বলো পড়তে আগ্রহী বলতে তোমরা আসলে ঘুমাও নাই, তোমরা পড়তে চাও, তারপরে তোমরা কি করবা? ওকে ওকে, ঠিক আছে। ওকে, বিদ্রোহী কবিতাটা আমরা আসলে পড়বো। ঠিক আছে, আসি, পড়তে চাই। হামি হচ্ছে কি উত্তরবঙ্গের ভাষা। আচ্ছা, বিদ্রোহী, এখানে একটা তোমরা দেখতে পাচ্ছ, বুঝতে পারছো? এখানে একটা পিকচার্স দেখতে পাচ্ছ, এখানে একটা ছবি দেখতে পাচ্ছ। কিসের ছবি বলো তো? এই যে মুভমেন্ট যে হয়ে গেল জুলাই বিপ্লব, সেই জুলাই বিপ্লবের একটা ছবি দেখতে পাচ্ছ, যে জুলাই বিপ্লবের মাধ্যমে আসলে আমরা স্বৈরাচার দমন করেছি। স্বৈরাচার যে রিজিমটা ছিল, যে শাসনটা ছিল, সেটাকে আমরা উৎখাত করতে পেরেছি। তো সেই ব্যাপারটা বা সেই বিদ্রোহ বা সেই সংগ্রামের একটা ছবি কিন্তু এখানে দেওয়া। তো আমরা হচ্ছে পড়বো কি? বিদ্রোহী পড়বো, কাজী নজরুল ইসলাম। এবং কাজী নজরুল ইসলাম যে রেজিমের প্রেক্ষাপটে বা যে রেজিমের বিপক্ষে তিনি এই বিদ্রোহী কবিতাটা লিখেছিলেন, সেটা হচ্ছে তৎকালীন ভারতীয় সমাজের কি বলতো? ভারতীয় সমাজের হচ্ছে, হ্যাঁ, তৎকালীন ভারতীয় সমাজের যে তোমাদের হচ্ছে কি ছিল বলতো? ব্রিটিশ শাসকদের যে একটা হচ্ছে আধিপত্য ছিল, সেই ব্রিটিশ শাসকদের আধিপত্যের বিরুদ্ধে মূলত একটা আন্দোলন হয়েছিল, অসহযোগ আন্দোলন। সেই অসহযোগ আন্দোলনের প্রেক্ষাপটে তিনি কিন্তু এই বিদ্রোহী কবিতাটা লিখেছিলেন। বুঝতে পারছো? আমরা কিন্তু প্রেক্ষাপট পড়বো, কবিতার প্রেক্ষাপট একটু পরে পড়বো। ওকে, আচ্ছা, আমরা তাহলে দেখতেই পাচ্ছি আমরা নজরুল সম্পর্কে আমরা কিন্তু ইতিমধ্যে জেনেছি না বলতো? নতুন করে আরো কিছু জানতে হবে? নতুন করে কি আরো কোনো কিছু জানতে হবে বলতো? আশা করি নতুন করে আর কোনো কিছু জানতে হবে না, আমরা হচ্ছে পড়ে ফেলেছি। আমরা নজরুল সম্পর্কে পড়ে ফেলেছি যা পড়া দরকার। ওকে, এখানে জাস্ট আমরা কি পড়বো? এখন এই বিদ্রোহী কবিতার প্রেক্ষাপট নিয়ে একটু সামান্য কথা বলবো। ওকে, দেখো যে এই যে বিদ্রোহী কবিতাটা কেন আসলে নজরুল আসলে লিখলো, কেন লিখলো, তোমরা কি জানো? কেউ কি বলতে পারবা? ওকে, এই কালারটা একটু কম আসতেছে। ওকে, আমি নিচ্ছি। ওকে, খেয়াল করো যে কেন তিনি আসলে বিদ্রোহী কবিতা লিখলো। তোমরা কি জানো কেন আসলে বিদ্রোহী কবিতাটা তিনি লিখেছিলেন? আচ্ছা, আমি তোমাদের বলি যে 1920 সাল থেকে 1922 সাল পর্যন্ত 1922 সাল পর্যন্ত ভারতবর্ষে একটা আন্দোলন গড়ে ওঠে ব্রিটিশদের বিপক্ষে। সে আন্দোলনটার নাম ছিল হচ্ছে কি আন্দোলন বলতো? সে অসহযোগ আন্দোলন। ওকে, কি আন্দোলন বলতো? অসহযোগ আন্দোলন। ওকে, অসহযোগ আন্দোলন। এই আন্দোলনটা শুরু হয় হচ্ছে 1920-এ এবং শেষ হয় হচ্ছে 1922-এ। শেষ বলতে কি, যে এই আন্দোলন থেকে যখন মহাত্মা গান্ধী, যিনি কিনা এই আন্দোলনটাকে নেতৃত্ব দিচ্ছিলেন, তিনি 1922-এ হঠাৎ করে কি নেন, এই আন্দোলন থেকে নিজেকে সরিয়ে নেন বা অবসর নেন। ঠিক আছে, তিনি আন্দোলন থেকে তিনি অবসর নেন এবং এই আন্দোলনটা স্তম্ভিত হয়ে পড়ে। এই আন্দোলনটা সামনের দিকে আর আগায় না। তিনি কেন আসলে বলতে পারবা? তিনি কেন আসলে এই আন্দোলন থেকে আসলে অবসর নিয়েছিলেন? তোমরা কি বলতে পারবা? আমি কবিতার প্রেক্ষাপটটা বলছি যাতে কবিতাটার শব্দগুলো তোমার বুঝতে খুবই সুবিধা হয়। ওকে ওকে ওকে, সবাই তোমরা কি বলছো? বলো, তোমরা কি বলতে পারবা? বলো, তোমরা কি বলতে পারবা যে আসলে যে প্রশ্নটা আমি তোমাদের করলাম সেটা কি বলতে পারবা? হ্যাঁ, সেটা কি বলতে পারবা? ওকে, সবাই একটু বলো। আচ্ছা, হ্যাঁ, সহিংসতা শুরু হয়েছিল, তাই গান্ধী সরে গেছিল আন্দোলন থেকে। হ্যাঁ, সহিংসতাটা শুরু হয়েছে একটা জায়গা, মানে উত্তরপ্রদেশের একটা জায়গা, সেটার নাম ছিল হচ্ছে
বা চৌরি চৌরা এরকম একটা জায়গার নাম, চৌরি চৌরা। ওকে, এই উত্তরপ্রদেশের একটা জায়গা চৌরি চৌরা, সেখানে আসলে একটা দাঙ্গা বাঁধে, যে স্থানীয় মানুষদের সাথে পুলিশের একটা দাঙ্গা বাঁধে, এবং এই দাঙ্গায় প্রায় 20 জন পুলিশ সদস্য মারা যায়। কতজন বলতো? 20 জন পুলিশ সদস্য মারা যায়। এবং এই যে সহিংসতা হয়, এর ফলে তিনি আসলে কি করেন, হঠাৎ করে এই অসহযোগ আন্দোলন থেকে অবসর নেন। এখন বলা হচ্ছে এই যে অসহযোগ আন্দোলন, সেটার পক্ষে বা সেটার একজন একনিষ্ঠ কর্মী পরোক্ষভাবে হলেও নজরুল কিন্তু ছিলেন। কি ছিলেন বলতো? নজরুল আসলে কি ছিলেন? নজরুল কিন্তু এই অসহযোগ আন্দোলনের একজন সমর্থক ছিলেন এবং অসহযোগ আন্দোলনের পরোক্ষভাবে প্রভাবিত করেছিলেন এবং পরোক্ষ কর্মী ছিলেন অসহযোগ আন্দোলনের একজন। বুঝতে পারছো? আচ্ছা, এখন বলা হচ্ছে যখন অসহযোগ আন্দোলন থেকে মহাত্মা গান্ধী অবসর নিয়ে ফেললো, তখন নজরুল চিন্তা করলেন যে তাহলে এই ভারতীয় উপমহাদেশে মানুষকে কিভাবে এক করা যায়। তো তাদের স্পিরিটকে ধরে রাখার জন্য বা তাদেরকে একতাবদ্ধ করার জন্য তিনি একটা কি লিখলেন, একটা লেখা লিখলেন, কবিতা লিখলেন। সেই কবিতাটাই হচ্ছে কি লেখা বলতো? সেই কবিতাটাই হচ্ছে বিদ্রোহী কবিতা। বুঝতে পারছো? সেই কবিতাটাই হচ্ছে বিদ্রোহী কবিতাটা, যেখানে অসহযোগ আন্দোলনের এই যে আবার প্রাণ দেওয়ার চেষ্টা, ঠিক আছে, আবার প্রাণ দেওয়ার চেষ্টা করেছিলেন মূলত এই কবিতা রচনার মাধ্যমে। এটা 1922 সালে, মানে ওই যখন 22 সালে তিনি অবসর নেন, এটা 1922 সালে কোথায় প্রকাশিত হয়? এটা হচ্ছে বিজলি পত্রিকায় প্রকাশিত হয়। কোন পত্রিকায়? বিজলি পত্রিকায় প্রকাশিত হয়, এবং দুইটা জায়গায় এটা প্রকাশিত হয়েছিল। বিজলি পত্রিকায় প্রকাশিত হয়, এবং এইটার মাধ্যমে তিনি কি করতে চেয়েছিলেন বলতো? তিনি আসলে এই অসহযোগ আন্দোলনটাকে আবার প্রাণ দেওয়ার চেষ্টা করেছিলেন। বলতো কে কে বুঝছো? বলো। 20 জন কি হয়েছে? ইমরান খান, আরেকবার বলেন স্যার। 20 জন পুলিশ সদস্য নিহত হয়েছিল। এই যে বললাম ভারতের উত্তরপ্রদেশের একটা জায়গা চৌরাচিরা নামে একটা জায়গা আছে, সেই জায়গাটা মূলত একটা সহিংসতা হয় পুলিশের সাথে। ওকে, পুলিশের সাথে মানুষের, এবং সেখানে মূলত 20 জন পুলিশ সদস্য মারা যায়, নিহত হয়, এবং এর ফলশ্রুতিতে যে সহিংসতা হয়, সেই সহিংসতার ফলশ্রুতিতে তিনি আসলে অবসর গ্রহণ করেছিলেন। কে অবসর গ্রহণ করেছিলেন? মহাত্মা গান্ধী। ওকে, ফাহিমা বলেছো সাপ্তাহিক বিজলি, হ্যাঁ ঠিক আছে। ওকে, তোমরা এই পর্যন্ত কে কে বুঝেছো বলো তো? কমেন্ট করে জানাও তোমরা এই পর্যন্ত কে কে বুঝেছো, বা বিদ্রোহী কবিতার প্রেক্ষাপটটা বুঝেছো কিনা, বিদ্রোহী কবিতার প্রেক্ষাপটটা বুঝেছো কিনা বলো, কে কে বুঝেছো? সবাই কমেন্ট করো। কোথায় তোমরা? বিদ্রোহী কবিতার প্রেক্ষাপটটা বুঝেছো কি না বলো। বিদ্রোহী কবিতার প্রেক্ষাপটটা বুঝেছো তোমরা? হ্যাঁ, বুঝেছো কি? বিদ্রোহী কবিতার প্রেক্ষাপটটা বুঝেছো? ওকে, আচ্ছা, তোমরা বুঝেছো। এখন কথা হচ্ছে যে এই বিদ্রোহী কবিতারা যে কাব্যগ্রন্থের মধ্যে স্থান পায়, সেই কাব্যগ্রন্থের নাম কি, বা কোন কাব্যগ্রন্থ থেকে বিদ্রোহী কবিতাটা নেওয়া হয়েছিল? তুমি কি জানো কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছিল? এটা হচ্ছে অগ্নিবীণা থেকে। অগ্নিবীণা, ওকে, অগ্নিবীণা কাব্যগ্রন্থ, যেটা কিনা কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ অগ্নিবীণা। এই অগ্নিবীণায় কি ছিল বলতো? অগ্নিবীণায় মোট 12টা কবিতা ছিল। কয়টা কবিতা? 12টি কবিতা ছিল। আর আমি তো বলছিলাম যে কাব্যগ্রন্থের মধ্যে বা কাব্যতে সবসময় কি থাকে বলতো? কবিতা থাকে। কাব্যগ্রন্থে সবসময় কবিতা থাকে, এবং এই অগ্নিবীণা কাব্যগ্রন্থে মোট 12টা কবিতা আছে, এবং এই 12টা কবিতার মধ্যে দ্বিতীয় যে কবিতাটা, সেই দ্বিতীয় কবিতায় হচ্ছে কি বলতো? দ্বিতীয় কবিতাটাই হচ্ছে বিদ্রোহী কবিতা। বুঝতে পারছো? দ্বিতীয় কবিতাই হচ্ছে বিদ্রোহী কবিতা। বুঝতে পারছো যে এই অগ্নিবীণা কাব্যগ্রন্থের 12টা কবিতা আছে, এই 12টা কবিতার দ্বিতীয় কবিতাটাই হচ্ছে বিদ্রোহী কবিতা, এবং এই অগ্নিবীণা হচ্ছে কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ, যেটা কিনা 1922 সালে প্রকাশিত হয়েছিল। 1922 সালে প্রকাশিত হয়েছিল। ওকে, এই পর্যন্ত বুঝতে পারছো তো? তার মানে তোমরা হচ্ছে বিদ্রোহী কবিতার প্রেক্ষাপট এবং বিদ্রোহী কবিতা কোথা থেকে আসছে, কিভাবে আসছে, সেটা কিন্তু তুমি আসলে আশা করি যে ক্লাসের মাধ্যমে জানতে পারলা। ওকে, ক্লাসের মাধ্যমে জানতে পারলা। ওকে, আমরা পরবর্তী স্লাইডে কিন্তু চলে যাব। আমরা অনেক লম্বা করে ফেলছি। এখানে পাঠ পরিচিতি দেয়া আছে। এখন কথা হচ্ছে পাঠ পরিচিতিটা একটু দেখে নেই, যেহেতু আমরা লেখক পরিচিতি বা কবি পরিচিতি আগেই পড়েছি। আমরা আমার পথে একটু দেখো যে কাজী নজরুল ইসলাম রচিত বিদ্রোহী কবিতাটি কবির প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা, যেটা কিনা 1922 সালে প্রকাশিত হয়েছিল, যেগুলো কথা আমি আগেই আলোচনা করে দিলাম। ওকে, দেখো যে অগ্নিবীণা কাব্যগ্রন্থের দ্বিতীয় কবিতা হচ্ছে বিদ্রোহী। বাংলা সাহিত্যের একটি শ্রেষ্ঠ কবিতা। রবীন্দ্র যুগে এই কবিতার মধ্য দিয়ে এক প্রাতিম্বিক কবিকণ্ঠের আত্মপ্রকাশ ঘটে, যা বাংলা কবিতার ইতিহাসে এক বিরল স্মরণীয় ঘটনা। বিদ্রোহী কবিতায় আত্মজাগরণের উন্নমক, এগুলো তোমরা জানো এবং এগুলো তোমরা একটু পড়ে নিলা। ওকে, আচ্ছা, ওকে, আমরা পরবর্তীতে যাই। এখন বলা হচ্ছে
এখন এখানে আমি তোমাদের জন্য কিছু আমি কি অ্যাড করেছি বলতো, যেহেতু কবিতাটা 100 কত লাইনের তোমরা কি জানো? 100 কত লাইনের কবিতাটা হচ্ছে 149 লাইনের একটা কবিতা, 149 লাইনের কবিতা। এবং স্তবক কত জানো তো? স্তবক হচ্ছে 8টা স্তবকে মূলত 149টা লাইন আছে, অনেক বড়। এখন এই এত বড় কবিতা একটা ক্লাসে আসলে লাইন বাই লাইন ব্যাখ্যা করে দেয়া একটু কষ্টকর। এজন্য আমি তোমাদের জন্য যে নজরুল আসলে যে বিখ্যাত আসলে ওকে বলি যে নজরুল যে বিখ্যাত ব্যক্তিদের কিংবা হচ্ছে আমরা বলতে পারি যে ইতিহাস কিংবা হচ্ছে ধার্মিক বা অন্যান্য জায়গা থেকে যে বিখ্যাত ব্যক্তিদের স্মরণ করে বা ডেকে তিনি আসলে এখানে উদাহরণ দিচ্ছিলেন, তার কবিতায় ব্যবহার করছিলেন। তো সেগুলোকে আমি হচ্ছে একটু তথ্যকণিকার মাধ্যমে তোমাদের দেওয়ার চেষ্টা করেছি, যেহেতু 149 কবিতার লাইন ব্যাখ্যা করে দেয়া এক ক্লাসে খুবই আসলে সম্ভব হয় না। স্তবক কি? আচ্ছা, স্তবক মানে কি? আমি বলেছি স্তবক মানে কি? স্তবক মানে হচ্ছে যে দেখো কবিতার এক একটা অংশ দেখো, এখানে 5টা লাইনে একটা স্তবক, আরেকটা জায়গায় 10টা লাইনে একটা স্তবক, কিংবা ধরো 10 করে ধরো 10টা, একটা কবিতা 10টা স্তবক। তাহলে স্তবক মানে কি, ধরো একটা 10টা লাইন আছে একটা পার্টে, দেন একটা স্পেস দিয়ে আবার দেখবা যে একটা স্তবক দেওয়া আছে। তো এগুলোকে পার্ট বা অংশটাকে বলা হচ্ছে স্তবক। যদি তুমি সবচেয়ে ভালো করে বুঝতে চাও, হাসিব বলেছে চেঙ্গিস খান, নট অনলি চেঙ্গিস খান, শুধু চেঙ্গিস খান না, আরো অনেক বিখ্যাত ব্যক্তিবর্গকে, অনেক বড় বড় মানে ইতিহাসে যারা স্থান পাইছে তাদেরকে তিনি আসলে হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাদেরকে তিনি আসলে কি করেছেন বলতো, তিনি এখানে নিয়ে এসেছেন। তো সুতরাং এই 8টা স্তবক 149 লাইন ব্যাখ্যা করা আসলে ক্লাসে খুবই আসলে এটা সম্ভব না। তো তারপর আসলে আমি কি করেছি যে কিছু ওই কবিতার লাইনগুলো যেগুলো তুমি আসলে ব্যাখ্যায় বুঝবে না, ওগুলো তথ্যকণিকা আকারে আমি তোমাদের জন্য সাজিয়েছি। আশা করি তোমরা যারা পেইড ব্যাচে আসছো তোমরা আসলে পাবা, হ্যাঁ তোমরা আসলে এটার পিডিএফটা পাবা, তোমরা পড়ে ফেলবা। ওকে, খেয়াল করো যে বিদ্রোহী কবিতা কবি নিজেকে কিসের অভিশাপ বলেছেন। এখানে হচ্ছে কবি নিজেকে পৃথিবীর অভিশাপ বলেছেন। পৃথিবী মানে কি বলতো? পৃথিবী মানে হচ্ছে পৃথিবী। ওকে, বিদ্রোহী কবিতা কবি কি মানেন না? কি কোনো আইন মানেন না। বিদ্রোহী কবিতা কবির দুই হাতে কি রয়েছে? এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি এবং আরেক হাতে হচ্ছে রণতুর্য, মানে যুদ্ধ করার জন্য। ওকে, বলা হচ্ছে নেহেরি অর্থ কি? দেখা বা প্রত্যক্ষ করা, মানে যেগুলো তোমাদের জন্য লাগবে সেগুলো আমি এখানে অ্যাড করেছি। ওকে, সেগুলো অ্যাড করেছি। এবং টর্পেডো কি, তারপর হচ্ছে আরো কথা হচ্ছে যে মহাপ্রলয় অর্থ কি, কিংবা নটরাজ এখানে কাকে বলেছে? নটরাজ হচ্ছে শিবকে বলা হচ্ছে সনাতনের তোমরা যারা আছো শিব, যিনি কিনা দেবী দুর্গার কি, দেবী দুর্গার হচ্ছে হাজবেন্ড। তো এই কথাগুলো হচ্ছে তিনি বলরামের কথা বলছেন। তো বলরামের কথাগুলো এখানে আছে, মানে যে কথাগুলো পরশুরামের কথা বলছেন, কথা হচ্ছে যেগুলো কবিতার লাইনে আছে সেগুলো তুমি এখানে ছোট প্রশ্ন আকারে বা তথ্যকণিকা আকারে তুমি এখানে পাচ্ছ, যেন তোমার কি করতে হয় না বলতো, কবিতাটা বুঝতে কোনো সমস্যা না হয়। যেহেতু ক্লাসে ওই 149টা লাইনকে ব্যাখ্যা করে দেওয়া আসলে এক ক্লাসে সম্ভব নয়, এজন্য আমি তথ্যকণিকা আকারে এখানে তোমাদের জন্য দিয়েছি। এবং বলা হচ্ছে কবিতার মূল ভার্বটা কি, কবিতা আসলে কি বলা হচ্ছে, তুমি কি জানো কবিতায় কি বলা হচ্ছে? কবিতায় মূলত বলা হচ্ছে যে তিনি ভারতীয় মানুষকে বা ভারতীয় উপমহাদেশের যে মানুষকে সবাইকে একত্রিত করতে চেয়েছেন সকল অন্যায় এবং অবিচারকে দমন করার জন্য। বুঝতে পেরেছো? এটা মূল কথা। এরপরে আরো অনেক কথা আছে আর কি। ওকে ওকে, আচ্ছা ঠিক আছে, আমরা আসলে বেশি সময় নিব না, অনেক রাত হয়ে গেল। ওকে, তোমরা একটু দেখো যে বিগত পরীক্ষায় কিছু প্রশ্ন আসছে, সেই প্রশ্নগুলো আমরা দেখি। প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা সবগুলো একসাথে আমি করে দিয়েছি যে বিদ্রোহী কবিতা কবি কার বুকের ক্রন্দন শ্বাস? বঞ্চিতের, বিধাতার, বিধবার নাকি ইসরাফিলের? ইসরাফিল হচ্ছে একজন ফেরেশতা। বলো কি হবে উত্তর, বলো তো। আমরা কয়েকটা প্রশ্ন দেখি, তারপরে তোমাদের প্রবাদ প্রবচন এবং বাগধারাটা তোমরা নিজেরাই পড়ে নিতে পারবা। ওকে, তোমরা একটু উত্তর করো, আমি আসলে ঝটপট আসলে উত্তরগুলো নিয়ে ফেলি। তোমরা করে ফেলো। কি হবে বলো তো? ওকে, কি হবে? আমি তোমাদের উত্তরগুলো নিয়ে ফেলি, এরপরে ওকে ঝটপট তোমাদের উত্তরগুলো নিয়ে ফেলবো। ওকে, আচ্ছা ঝটপট। কি হবে? বিধাতার বলছো অনেকে, কি হবে বলো সবাই, বাকিরাও বলো। একজন সি বলেছো, ডিফারেন্ট হওয়া ভালো, মানে ভিন্ন ভিন্ন হওয়া ভালো। ওকে, তাহলে কি হবে বলো তো? এখানে হবে হচ্ছে বিধবার, বিধবার বলতে কি বিধাতার হবে আর কি। বিধাতার কোথায় আছে বলো তো? ক্ষয় আছে বিধাতার। বিধাতা মানে হচ্ছে কি বলো তো?
আচ্ছা ওকে, কি হবে? ওকে ঠিক আছে, ওকে আচ্ছা ঠিক। আমরা পরবর্তী প্রশ্নটাতে যাই, খেয়াল করো, বেশি দেরি করছে। এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি আর এক হাতে রণতুর্য, এখানে কবি নজরুল ইসলামের কোন সত্তাটি প্রকাশ পেয়েছে? প্রেম ও দ্রোহ, তাই না? এই প্রশ্নটা মনে হয় এর আগেও কোন একটা ইয়াতে আমি সলভ করেছিলাম, গত একটা ক্লাসে মনে হয়। প্রেম ও দ্রোহ কি? প্রেম মানে হচ্ছে মানব প্রেমের কথা বলা হচ্ছে, আর দ্রোহ হচ্ছে কি বলো তো? দ্রোহ হচ্ছে বিদ্রোহ, বিদ্রোহ কিংবা যুদ্ধের কথা বলা হচ্ছে। ঠিক আছে ওকে। আচ্ছা কে কে পারছো? বিধা, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে একটু, ওকে দেখো তো তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ কিনা? ওকে আচ্ছা দাঁড়াও একটু, ওকে ওকে ঠিক আছে, ওকে ঠিক করে দিয়েছি। স্বর্ণ বলছে আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। বিধবা, আরে ওটা হচ্ছে স্পেলিং এ তোমার চলে আসছে, বুঝতে পেরেছো? আমার মুখে যা আসবে তাই তো হবে না, এমনিতেই অসুস্থ, মুখে আসলে অনেক সময় চলে আসবে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ওটা ঠিক করে নিও। আচ্ছা আবার পরবর্তী প্রশ্নটাতে যাই, যে নজরুল নজরুল বাংলা কত বঙ্গাব্দে জন্মগ্রহণ করে? এটা হবে কি বলতো? 1306, 1306। ওকে বিধবা, ঠিক আছে। নজরুল 1899 সালের কোন মাসে জন্মগ্রহণ করেন? কোন মাসে 1899 সালের কোন মাসে জন্মগ্রহণ করেন? মৃত্যু হচ্ছে আগস্ট, আগস্ট 1976, আগস্ট 1976। তাহলে মৃত্যু কোন মাসে বলতো? কোন মাসে বলতো? 1899, সরি জন্ম হচ্ছে 1899 সালের কত? মে মাসে। কোন মাসে বলতো? মে মাসে। কে কে পারবা? কে কে পারবা? হ্যাঁ আমি বিধবার মুখের কোন্দল আমি, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, কারণ অনেক সময় মুখে একটা, হ্যাঁ ঠিক আছে তোমাদের উত্তর ঠিক আছে বাবা। হ্যাঁ ওকে মে, আমি এখানে মৃত্যুটা বললাম আগস্ট, 29 আগস্ট, 29 আগস্ট, এটা হচ্ছে 1976। আর জন্ম যদি বলে 1899 সালের মে মাসে। ওকে কত মে? 7 মে। ওকে ঠিক আছে। কবি কত বছর বয়সে পিতাকে হারান? কত বছর বয়সে তার বাবাকে হারান বলো তো? বলতে পারবা কেউ? কত বছর বয়সে তিনি বাবাকে হারান? কত বছর বয়সে নজরুল বাবাকে হারান জানো তোমরা? হাসিব, হাসিব, হ্যাঁ ওকে ঠিক আছে। কত বছর বয়সে বাবাকে হারান বলো তো? কত বছর বয়সে নজরুল বাবাকে হারান? কত বছর বয়সে নজরুল বাবাকে হারান বলো? ওকে ইমরান বলছো 8, 8 না ভাইয়া, 7 বছর বয়সে, 7 বছর বয়সে তিনি বাবাকে হারান। আচ্ছা পরবর্তী প্রশ্নতে দেখা যায় নজরুল নিম্ন প্রাইমারিতে কত বছর শিক্ষকতা করেন? নিম্ন প্রাইমারিতে তিনি মানে মক্তবে কতদিন তিনি আসলে শিক্ষকতা করেন? কত বছর মক্তবে তিনি কত বছর শিক্ষকতা করেন? সবাই বলো তো, মক্তব্যে কত বছর তিনি শিক্ষকতা করেন? মক্তব্যে কত বছর তিনি শিক্ষকতা করেন? এটা মনে হয় আমি যখন নজরুল সম্পর্কে বলেছি তখন আমি বলছি যে কতদিন তিনি শিক্ষকতা করেন। ওকে এটা হবে হচ্ছে, হ্যাঁ বলেছো অনেকেই, এটা হবে হচ্ছে ক। ওকে ঠিক আছে, ক হবে, ক হবে ঠিক আছে। কি হবে ভাইয়া? এটা হবে ক। ওকে তারপরে দেখো খেয়াল করো যে 12 বছর বয়সে কবি কিসের দলে যোগ দেন? ওই যে লেটো গানের দলে তিনি যোগ দেন, লেটো গানের দলে তিনি যোগ দেন।
ওকে, লেটুগানের দলে তিনি যোগ দেন। ওকে, এটা পারো। তারপরে তাদের প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় কত সালে? বলছিলাম আমি ব্যাপটিক্যাল যে 1914 থেকে 1918 সাল পর্যন্ত প্রথম বিশ্বযুদ্ধ চলে। তারপরে দেখো, আচ্ছা, কবি কত নম্বর বাঙালি পল্টনে যোগ দিয়েছিল? এটা হচ্ছে 49 নম্বর। তারপরে খেয়াল করো যে কবি বাঙালি পল্টনে যোগদানের পর কোন পদে উন্নীত হয়েছিলেন? মানে সবচেয়ে বেশি প্রশ্ন যেটা আসছে সেটা হচ্ছে তোমার এই কবি পরিচিতি থেকে বেশি প্রশ্ন আসছে। কোন পদে? এটা হচ্ছে কনস্টেবল, হাবিলদার, মেজর নাকি সৈনিক? কোন পদে বলো তো? সৈনিক পদে তিনি আসলে যোগ দিয়েছিলেন। পরে দেখো যে 1920 সালের কোন সময়ে বাঙালি পল্টন ভেঙে দেওয়া হয়? শুরুতে, মাঝামাঝি নাকি প্রায় শেষ সময়ে? বলো তো। এগুলো বেশি আসছে হচ্ছে অন্যান্য বিশ্ববিদ্যালয়, ঠিক আছে, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আসছে আর কি, সৈনিক হাবিলদার, সৈনিক হাবিলদার। ওকে ওকে, বলো 11 নাম্বার, বলো 11 নাম্বার প্রশ্নের উত্তর বলো। 1920 সালের কোন সময়ে? কোন সময় বলো তো? শুরুতে, শেষে নাকি কি হবে? ওকে, কি হবে বলো তো? কি হবে? আচ্ছা, কি হবে উত্তর? এটা হবে হচ্ছে, হ্যাঁ, শুরুতেই ভেঙে দেওয়া হয়। তারপরে কি, যে ভারত সরকার নজরুলকে কোন উপাধিতে ভূষিত করে? জগত্তারিণী, ডিলিট, 21শে পদক, পদ্মভূষণ। ভারত সরকারের কোন পুরস্কারটা আসলে আছে? তোমরা কি জানো ভারত সরকারের কোন পুরস্কারটা আছে? ডিলিট হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, 21শে পদক হচ্ছে বাংলাদেশ থেকে দেওয়া হয়, হ্যাঁ, আর হচ্ছে জগত্তারিণী হচ্ছে কলকাতা থেকে, পদ্মভূষণ হচ্ছে ভারত সরকার থেকে, পদ্মভূষণ। তাহলে কি হবে? ঘ হবে অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, তোমরা সবাই কমেন্ট করে ফেলো, সবাই কমেন্ট করো। আমরা পরবর্তী প্রশ্নটাতে যাই যে প্রলয় শিখা নজরুলের কোন ধরনের রচনা? আমরা মনে হয় যে অনেকে এগুলো করে ফেলেছি, আমরা একটু সরাসরি কবিতার মধ্যে যাই। ওকে, খেয়াল করো যে বিদ্রোহী কবিতা কোন পত্রিকায় প্রকাশিত হয়? লাঙল, নবযুগ, সাম্যবাদী, বিজলি। সাপ্তাহিক বিজলি পত্রিকায়, তাই তো। এটা হচ্ছে 16 নম্বর প্রশ্ন, এটা হচ্ছে সাপ্তাহিক বিজলি পত্রিকায়। আমরা হচ্ছে পরবর্তী প্রশ্নটাতে যাই। খেয়াল করো যে কবিতায় কোন ধরনের বৈশাখী ঝড়ের উল্লেখ রয়েছে? অকাল, কালবৈশাখী, এলোকেশে নাকি প্রলয়? কোন ধরনের বলো তো? কোন ধরনের? এটা হচ্ছে 17 নম্বর প্রশ্ন। বলো যে কবিতায় কোন ধরনের বৈশাখী ঝড়ের কথা বলা আছে? ওকে, পদ্মভূষণ, হ্যাঁ। কোন ধরনের বৈশাখী ঝড়ের কথা বলা আছে? কোন ধরনের বৈশাখী ঝড়ের কথা বলা আছে বলো তো? বলো সবাই। 17 নম্বর, প্রলয়। প্রলয় কোথায় দেখছো? এলোকেশে না তো, প্রেমা বলেছে এলোকেশে, এলোকেশে না তো। বৈশাখী ঝড় হয় কাল বৈশাখী, কিন্তু এখানে বলছে অকাল, অকাল বৈশাখী ঝড়, হ্যাঁ, অকাল বৈশাখী ঝড়ের কথা বলা হচ্ছে, প্রলয় না। তারপরে খেয়াল করো যে কবিতার কোন পংক্তিতে কবির মমত্ববোধের প্রকাশ ঘটেছে? আমি লোকালয়, আমি শ্যামলীলা ছায়াছবি, আমি অবমানিতের মরম বেদনা, আমি পথিক কবির গভীর রাগিনী। কি হবে মূলত এটার উত্তর বলো তো? এটার উত্তর কি? কবিতার কোন যে লাইনে আসলে কবির মমত্ববোধের প্রকাশ ঘটেছে বলো তো? আমি লোকালয়, আমি শ্যামলিমা ছায়াছবি, আমি অবমানিতের মরম বেদনা, আমি পথিক কবির গভীর রাগিনী। কি হবে? আমি অবমানিতের মরম বেদনা। এই যে অবমানিত যারা, তাদের হচ্ছে মরম বেদনা। ওকে, তাহলে এটা হবে উত্তর। বলো সবাই অ্যান্সার করো। পরবর্তী প্রশ্নতে খেয়াল করো যে কবি নিজেকে ধর্মরাজের কি হিসেবে অভিহিত করেছেন? শঙ্খ, ওস্কার, শৃঙ্খল নাকি দণ্ড? কি হবে বলো তো? 19-এর কি হবে? 19-এর কি হবে বলো তো? 19-এর কি হবে? সবাই ঘ বলেছো, কেউ কেউ আবার গ বলেছো। বলো 19 নাম্বারটা বলে ফেলো। আমরা আসলে শেষের দিকে চলে আসছি, আমরা শেষের দিকে। আমি অবমানিতের মরম বেদনা, এই তো, খুব সুন্দর প্রেমা। আমরা হচ্ছে 19 নম্বরটা একটু করে ফেলবো। তোমরা অনেকেই ঘুমিয়ে গেছো, তোমাদের অংশগ্রহণ একদমই কম দেখতে পাচ্ছি যে অনেকেই। আচ্ছা, ফাহিমা বলেছো এলোকেশে হবে। আচ্ছা, এলোকেশো তুমি একটু দেখে নিও। ওকে, কি বলেছি আমি, কি বলেছি? একটু তাড়াতাড়ি শেষ করব, আমার নিজের গলা আটকে যাচ্ছে। ওকে, খেয়াল করো যে আমি নিজেকে ধর্মরাজের কি হিসেবে অভিহিত করেছেন বলো তো? কি হিসেবে অভিহিত করেছেন বলো সবাই? দণ্ড। প্রেমা বলেছে দণ্ড, ঠিক আছে, এটা হবে দণ্ড। ওকে, পরবর্তী প্রশ্ন। দুর্বাসা কেমন ছিলেন? খ্যাপা ছিলেন, নৃশংস ছিলেন, হিংস্র ছিলেন, উন্মন ছিলেন? দুর্বাসা কেমন ছিলেন বলো তো? দুর্বাসা কেমন ছিলেন বলো? দুর্বাসা কেমন ছিলেন? দুর্বাসা কেমন ছিলেন? দুর্বাসা কেমন ছিলেন? দুর্বাসা কেমন ছিলেন বলো তো? দুর্বাসা কেমন ছিলেন? দুর্বাসা কেমন ছিলেন বলো? কি হবে?
এবার হচ্ছে খ্যাপা। ওকে, পরবর্তী প্রশ্নটাতে যাই, খেয়াল করো। এখন আর মনে হয় প্রশ্ন নাই, ঠিক আছে? এই 20টা প্রশ্নই ছিল এখানে, এগুলোর উত্তরপত্র এখানে। ওই আমি আবার বলছি যে টাইপিং অনেক সময় মিস্টেক হয়ে যায়, তো যদি কারো উত্তরপত্রের সাথে কোনো ধরনের কনফিউশন বা দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি হয়, সে হচ্ছে আমাদের পেইড ব্যাচে বা পেইড গ্রুপের ব্যাচে একটু হচ্ছে জানাই দিবা, মেনশন করে ঠিক করে দিব। ওকে, আমিও আছি পেইড গ্রুপে অ্যাড, তো সুতরাং ওখানে যদি বলো তো যে কোনো ধরনের প্রশ্ন, নট অনলি ক্লাস রিলেটেড, তোমরা এর বাইরে গিয়ে কোথাও যদি পড়তে গিয়ে কোনো প্রবলেম হয় তাহলে হচ্ছে তোমরা একটু আমাকে বলবা, আমি ওখানে সলভ করে দিব তোমাকে। ওকে, আচ্ছা ঠিক আছে। এরপরে প্রবাদ প্রবচন আমি আবার একটু দিয়েছি, যে বাগধারা এবং প্রবাদ প্রবচন, এটা হচ্ছে পরীক্ষায় হচ্ছে আসে, এই জন্য 2বার আমি এটা দিয়েছি। তো এখানে অনেকগুলো প্রবাদ প্রবচন আছে যেগুলো বিভিন্ন পরীক্ষায় আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলো কিংবা অন্যান্য জায়গায় বলো, বারবার আসছে। তো এগুলো আরেকবার রিভাইজ করে ফেলবা, এবং কালকে আবার তো এই যে ক্লাসটা হয়ে গেল সেটার উপরে কালকে পরীক্ষা হবে, তো সুতরাং পরীক্ষাটা দিয়ে ফেলবা। আশা করি যে তোমাদের প্রবাদ প্রবচন বাগধারা থেকে যদি কোনো প্রশ্ন আসে সেগুলো এখান থেকেই তোমরা কমন পাবে। এর বাইরে গিয়েও তোমরা যদি পড়তে চাও তাহলে আমি আরও তোমাদের পড়াবো, আমাদের এগুলো আবার রিভাইজ ক্লাসে হবে। কিন্তু আমি কি বিরোচন অংশের কথা বলেছিলাম, কি বলো তো, নট অনলি আমি এখন পড়াচ্ছি তা না, এরপরেও কি করবো বলো তো, বিরোচন অংশ আরও 2বার করে আমি রিভাইজ করে দিব কিন্তু ক্লাসে, ইয়ার বাইরে তোমাকে হচ্ছে অন্যান্য ক্লাসের বাইরে গিয়ে, ঠিক আছে? আগামী বুধবার রাত 10টায় ঠিক তোমাদের সাথে দেখা হবে বাংলা রিটেন ক্লাস 1 নম্বর ক্লাস নিয়ে, বা এক কথায় আমাদের লেকচার ক্লাস 4 নম্বর ক্লাস নিয়ে আর কি তোমাদের সাথে দেখা হবে, এবং সেই ক্লাসটাই পাচ্ছ বাংলা রিটেন ক্লাস আর কি, ঠিক আছে? খুবই ধামাকা একটা ক্লাস হবে, বন্ধুবান্ধবদের জানিয়ে দিবা, এবং সেখানে আসলে বাংলা রিটেন কীভাবে আসে বিগত প্রশ্নগুলোও দেখবো। ওকে, ঠিক আছে? আচ্ছা, তো তোমরা সবাই ভালো থাকো, সবার আসলে সুস্বাস্থ্য কামনা করছি। দেখা হবে পরবর্তী ক্লাসে, সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম সবাইকে।